সিএস নিয়ে আলোচনা করার কথা। সিএস নিয়ে আলোচনা করার কথা ছিল যে আজকে আমরা সিএসটা ইন্টারপ্রেট করব আর কি, দেখব। হ্যাঁ বিশ্বজিৎ স্যার, আর কিছু বলবেন? না স্যার, বলবো না। থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আমরা মূল পড়াশোনা আজকে একটু ঢুকি। আপনারা কি সবাই কাগজ কলম নিয়ে বসছেন? জি স্যার। স্যার বলেন, বিশ্বজিৎ স্যার বলেন। স্যার এটা হচ্ছে একটু হেডফোনের সমস্যা আছে স্যার, একটু এদিক ওদিক হয়ে যায় স্যার। ও আচ্ছা, সরি। ইটস ওকে, ঠিক আছে, নো প্রবলেম। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। দেখা যাচ্ছে স্যার। ওকে, আপনাদের আরেকটা হোম টাস্ক ছিল, কি ছিল বলেন? সিএস ডাউনলোড করা ছিল স্যার। করেছি আমরা। জি স্যার। জি স্যার। আমরা একটু করে নিব, কারণ আমাদের লাগবে। হ্যাঁ, সিরিয়াস লাগবে। স্যার একটা কথা ছিল স্যার। জি বলেন। স্যার ল্যাপটপ কি এখনই দরকার না ঈদের পরে হইলেও হবে? ঈদের আগেই লাগবে স্যার। মুক্তা স্যার আমি তো এখন যশোরে আসছি স্যার, আপনি তো মনে হয় জানেন। হ্যাঁ, আমি তো ল্যাপটপ সাথে করে নিয়ে আসিনি স্যার। এখনই লাগবে না, ঈদের আগে বলতে আজকের ক্লাসে লাগবে না, মানে বুঝতে পারছি স্যার। 3-4টা ক্লাস পরে থেকে আমাদের লাগা শুরু হবে। মানে আমি তো স্যার আপনার ঈদের সময় বাড়িতে যাবো, এখানে 26 তারিখ পর্যন্ত আপনার ট্রেনিং করাবো, তারপর 26 তারিখ চলে যাবো আর কি বরিশালে। 26 তারিখ তার আগেই লাগবে মনে হয়। আচ্ছা ঠিক আছে স্যার, দেখি চেষ্টা করে ম্যানেজ করতে পারি কিনা। ঠিক আছে স্যার। ওকে, আমরা আজকের টপিকসে যাই। আমরা লেভেল 4-এর সিএসটা দিয়ে সিএসটা বুঝবো আর কি। হ্যাঁ, যেহেতু এটা করতেছি, আমরা যদি এইটা নিজেদের যে পেশা পড়তেছি সেটা যদি আমরা ক্র্যাক করতে পারি, তাহলে আমাদের মানে পড়াশুনো আপনারা আমাকে অ্যাসিস্ট করতে পারবেন। ঠিক আছে, আমার টার্গেট হচ্ছে আপনারা এখানে যারা আছেন সকলেই আমার একজন মানে আমাকে পড়াশোনা অ্যাসিস্ট করবেন। আপনারা আমি পড়াতে গেলে আপনারা ভুল ধরবেন যে স্যার এইটা বাকি, বা ভাইয়া এইটা বাকি থেকে যাচ্ছে, এটা করে যাচ্ছে। কারণ আপনারা এখানে যারা আছেন সবাই অ্যাডাল্ট লার্নার, এই কোর্স করে আপনারাও এক একজন এই কোর্স করাইতে পারবেন ইনশাল্লাহ। ওকে, সিএস এর এটা তো আমরা জানি। প্রত্যেকটা সিএস এর এরকম একটা কোড থাকে। এখানে বলা হচ্ছে ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট ম্যাথোডোলজি সিএস 01 লেভেল 4 ভার্সন 1। এই কোডটা থাকে, আগের দিন সামান্য একটু বলছিলাম। এখানে ইন্ট্রোডাকশন থাকে, ওভারভিউ থাকে, কমন ফরম্যাট, লিস্ট অফ অ্যাব্রিভিয়েশন। এই পাতাটা আপনাদেরকে পড়তে হবে নিজেদের জন্য, পরবর্তীতে বোঝার জন্য, সিবিটির টার্মিনোলজি বোঝার জন্য। আমরা সব এইখানকার যতগুলো আছে সবগুলো নিয়ে হয়তো আমরা আলোচনা করব না। এই পেজটা আমাদের এই কারণে পড়া লাগবে, কারণ আমরা যারা লেকচার দিব বা আপনাদেরকে ফ্যাসিলিটেট করব, আমি সবসময় কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বলবো না, সিএস বলবো, সিবিটি অ্যান্ড এ বলবো, ক্যাট বলবো, আইএলও বলবো, আইএসসি বলবো, এনটিবিকিউএফ বলবো, ঠিক আছে, অস বলবো, কিউএ বলবো, তার মানে কোয়ালিটি অ্যাসুরেন্স কিউএতে, আরপিএল, আরটিও এইগুলা বলবো, টিবেট, ইওসি বলবো, ইওসি। হ্যাঁ, তারপরে পিসি, এখানে আরও অনেক কিছু নাই, পিসি মানে পারফরমেন্স ক্রাইটেরিয়া। তো এই ভাষা যদি আপনার আর আমার ভাষা যদি এক ভাষা না হয়, একই রকম যদি না হয়,
তাহলে কি আমরা কি একজন আরেকজনের কথা বুঝতে পারবো? রেসপন্স করবেন সবাই, বুঝতে পারবো? না স্যার। হুম। তাহলে এই আমাদের ল্যাঙ্গুয়েজ বা অ্যাপ্রোচ, ভাষা তো অ্যাপ্রোচ, মানে আমাদের অ্যাপ্রোচ যদি সিমিলার না হয় তাহলে আমরা একজন আরেকজনকে বুঝতে পারবো না। দ্যাটস ওয়াই এই অ্যাব্রোভিয়েশন, এই পাতাটা আপনাদেরকে একটু পড়তে হবে, মুখস্থ করতে হবে। এটা আপনারা সবাই একটু ফার্স্ট চান্সে মুখস্থ করে নেবেন। এবার আসি, এখানে এই সিএস ডেভেলপমেন্ট মেম্বার অফ অ্যাপ্রুভাল কমিটি, এনারা সবাই মিলে অ্যাপ্রুভাল করছেন আর কি। তাদের নাম এবং ডেজিগনেশন থাকে। এইখানে তো গতদিন দেখাইছি এই 11টা মডিউল আমাদের এখানে। সিএস কি একটু সংক্ষেপে বলে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। সিএস এর ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, যেখানে আমরা যদি জেনারেল বা আমাদের এডুকেশনের সঙ্গে মিলাই, এটা হচ্ছে বলা যায় সিলেবাস। মানে এই সার্টিফিকেশনটা অর্জন করতে গেলে আমার ভিতরে কি কি যোগ্যতা থাকা লাগবে সেইটা যেখানে লিপিবদ্ধ থাকে সেটাকে বলা হচ্ছে সিএস। কার মাইক আনমিউট করা, কাইন্ডলি একটু মিউট করবেন, জাস্ট কথা বলার সময় আনমিউট করবেন। এই বিষয়টা আমরা একটু সবাই খেয়াল রাখি, নাহলে আউটসাইড নলেজে মানে অন্যান্যদেরও ডিস্টার্ব হয় আর কি। তো যেটা বলতেছিলাম, খুব সহজ বাংলায় এখন আমরা জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বুঝবো যে একটা নির্দিষ্ট লেভেলের যোগ্যতা অর্জন করতে গেলে বা একটা সার্টিফিকেশন পেতে গেলে আমার ভিতরে কি কি যোগ্যতা থাকা লাগবে, সেই যোগ্যতা সমূহ যে ডকুমেন্টে লিপিবদ্ধ থাকে সেটাই হচ্ছে সিএস। এটা হচ্ছে বাংলা আনঅফিসিয়াল সংজ্ঞা, জাস্ট বোঝার জন্য। পরবর্তীতে আমরা অফিসিয়াল সংজ্ঞা পড়ব। সিএস বানায় কারা বা দেয় কারা? ইন্ডাস্ট্রি। কারণ আমাদের টিবেট সেক্টরের ক্লায়েন্ট হচ্ছে মূলত ইন্ডাস্ট্রি। কারণ আমি কাজ শিখে যে ইন্ডাস্ট্রিতেই জব করব, মানে আমার স্কিলটা বিক্রি করব কিন্তু ইন্ডাস্ট্রির কাছেই। তাহলে ইন্ডাস্ট্রিতে কাজ, ওই কাজটা করতে গেলে কি কি ইন্ডাস্ট্রির লাগবে সেই চাহিদা দেবে। সো এই সিএস বা বানাই দেয় হচ্ছে ইন্ডাস্ট্রির চাহিদা অনুসারে সিএস বানানো হয়, এবং এই সিএস এর ভিতরে আমার ভিতরে কি কি যোগ্যতা থাকা লাগবে সেটা এখানে বর্ণনা করা থাকে। দ্যাট ইজ কল্ড সিএস। এই পর্যন্ত কি আমরা কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে। জি স্যার। কেউ বুঝতে না পারলেও সেটাও বলবেন যে স্যার আর মানে আর একটু বা অন্যভাবে। ওকে, এবার আসেন সিএস এর কাঠামোটা আমরা একটু দেখি। সিএস এর মূল কাঠামোটা হচ্ছে এইখানে। এক একটা সাবজেক্টকে আমরা জেনারেলে যেমন ইংরেজি, বাংলা, অঙ্ক পড়ছি, এইখানে এক একটা সাবজেক্টকে বলা হয় হচ্ছে ইউনিট অফ কম্পিটেন্সি, যেটাকে বলে ইউওসি সংক্ষেপে, ইউনিট অফ কম্পিটেন্সি। এই ইউনিট অফ কম্পিটেন্সিটা এক মিনিট একটু।
সরি স্যারেরা, ওই ছেলে একটু ইয়া করতেছিল আর কি। আচ্ছা, যে আলোচনায় ছিলাম যে এক একটা সাবজেক্টকে বলা হয় হচ্ছে এখানে সিবিটির ভাষায় ইউনিট অফ কম্পিটেন্সি। তো আমরা এই যে শুরুতে যে ইউনিট অফ কম্পিটেন্সির নাম পড়েছি, এইটা একটা সাবজেক্ট, এই যে এইটা একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, ঠিক আছে? এগুলা প্রত্যেকটা একটা সাবজেক্ট। তো এই সাবজেক্টের ভিতরে কয়টা অধ্যায় আছে, কোন কোন বিষয়বস্তু আছে, আমরা যেটা সবসময় যেটা দেখে হ্যাবিটিউড, সেটার সঙ্গে আমরা একটু অ্যালাইন করতেছি। তো সেইটা আবার এই সিএস এর নিচেই বর্ণনা করা থাকে, ঠিক আছে? তো এইখানে প্রথমে এই যে ইউনিট টাইটেল, এগুলাকে বলা হয় হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের বা সিএস এর বিল্ডিং ব্লক বা এলিমেন্ট, আমরা যেটাই বলি না কেন, অংশ। তাহলে ইউনিট টাইটেল, তাহলে ইউনিট টাইটেল, প্রথম ইউনিট টাইটেলটা আমাদের কি ছিল? এই যে এটা ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন টিবেট সেক্টর। কোড তো ওই যে উপরেও দেখছি, সেই কোডটা এখানে। ইউনিট ডেসক্রিপ্টরের ভিতরে এই সাবজেক্টটা পড়লে মোটামুটি কি ধারণা পাওয়া যাবে সেইটার একটা বর্ণনা এইখানে থাকে। তো এইখানে যদি আমরা একটু দেখি যে কি আছে, দিস ইউনিট কভার্স দ্য নলেজ skill and attitude required to work effectively within Tibet sector. It especially include interpreting Tibet scenario, especially skill sector. তাহলে আমাদের এটাকে এই বইটা পড়লে আমরা টিবেট সিনারিওটা বুঝতে পারবো, স্পেশালি স্কিল সেক্টরেরটা আর বাংলাদেশের, ঠিক আছে? এবং রিলেভেন্ট পলিসি ডকুমেন্টগুলো আমরা জানতে পারবো। এই যে রিলেভেন্ট পলিসি ডকুমেন্টগুলো সম্পর্কে আমরা জানতে পারবো, কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম সম্পর্কে জানতে পারবো। তার মানে এই টোটাল বইটার ভিতরে কি কি আছে বা এই ইউনিটের ভিতরে কভার করলে আমরা কি কি পাবো, সেটা মোটামুটি এই এই সেকশনে হচ্ছে বর্ণনা করা থাকে। এর পরের সেকশন হচ্ছে নমিনাল আওয়ার। আমরা যদি দেখি, এই নমিনাল আওয়ারে যে বলা থাকে এখানে 32 ঘন্টা। তো এটুক মোটামুটি আমাদের হচ্ছে মানে আমরা যদি উপরের সেকশনে মোটামুটি পেয়ে গেছি। আমাদের মূল যে বিষয়গুলো সেটা শুরু হয়ে যাচ্ছে এইখান থেকে। এইখানে যদি আমরা চিন্তা করি তাহলে এইখানে দেখেন আমাদের আছে এলিমেন্ট অফ কম্পিটেন্সি, আমরা সংক্ষেপে বলি ইসি, তার মানে এলিমেন্ট অফ কম্পিটেন্সি, ইসি, এটা হচ্ছে এলিমেন্ট অফ কম্পিটেন্সি সংক্ষেপে। আর এই পাশে দেওয়া আছে, দেখবেন আছে হচ্ছে পারফরম্যান্স ক্রাইটেরিয়া, এটাকে আমরা সংক্ষেপে বলি পিসি, পারফরম্যান্স ক্রাইটেরিয়া, পিসি সংক্ষেপে। এই পিসি মানে পার্সোনাল কম্পিউটারও না, পুলিশ কমিশন না, পারফরম্যান্স ক্রাইটেরিয়া। এখন ওই যে বলতেছিলাম যে অধ্যায়, এই এলিমেন্টগুলাকে বলা হয় হচ্ছে এক একটা অধ্যায়। তার মানে আমার এইখানে এই একটা অধ্যায়, এইটা একটা অধ্যায়, এইটা একটা অধ্যায়, তো এবং এইটা একটা অধ্যায়। তাহলে এইভাবে যতগুলো এলিমেন্ট আছে সেই কটা অধ্যায়। তার মানে এই ইউনিট অফ কম্পিটেন্সিতে বা এই বইটাতে আমার অধ্যায় তাহলে কয়টা হচ্ছে? চারটা, এক্স্যাক্টলি চারটা। এই একটা, দুইটা, এই একটা, তিনটা, আর এই একটা, চারটা অধ্যায়। এবার চারটা অধ্যায়, প্রত্যেকটা অধ্যায় আবার বিষয়বস্তু আছে। সেই বিষয়বস্তুগুলা কি কি সেটা হচ্ছে এই পারফরম্যান্স ক্রাইটেরিয়ার ভিতরে বর্ণনা করা থাকে। এই যে এই পাশে আছে, আমরা যদি একটু দেখি এই যে এইখানে, তাহলে এই অধ্যায়ের আমাদের বর্ণনা করা আছে, মানে কোন কোন বিষয় আছে সেটাই যে এখানে করা আছে। তাহলে 1, 2, 3, 4, 5, 5টা বিষয় আছে।
তাহলে এই বিষয় পাঁচটা কি কি যদি একটু দেখি, তাহলে প্রথমটা হচ্ছে টিবেট টার্মিনোলজিস আর লিস্টেড অ্যান্ড ডিফাইন। তার মানে টিবেট টার্মিনোলজি গুলা কি কি আছে সেইগুলা লিস্ট করতে পারতে হবে এবং ডিফাইন করতে পারতে হবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে আছে রিলেভেন্ট পলিসি আর অ্যাক্সেস অ্যান্ড ইন্টারপ্রিটেড, এইটা। তারপর আছে টিবেট সিস্টেম, তারপরে আছে এরকম। তো এইভাবে যদি আমরা দেখি তাহলে আমাদের টোটাল এই অধ্যায়ে বিষয়বস্তু আছে হচ্ছে এইখানে আছে 5টা, এখানে আছে 4টা, 9টা, এইখানে আছে 6টা, 15টা, আর এখানে আছে 3টা। 15 আর 3 18টা। তাহলে 4টা অধ্যায়ে 18টা বিষয়বস্তু আমাদেরকে করতে পারতে হবে, বা 18টা এই মানে কম্পিটেন্সি পারফরমেন্স ক্রাইটেরিয়া পড়তে হবে। এই পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলোই হচ্ছে আমাদের ভিতরে অর্জন করতে হবে। তার মানে এই 18টা পারফরমেন্স যখন আমরা করতে পারবো তখন আমরা এই বিষয়ের উপরে বলতে পারবো যে হ্যাঁ আমরা কম্পিটেন্ট। এটা গেল হচ্ছে এই জিনিস। এখন আর একটা জিনিস যদি আমি বলি, এই পর্যন্ত কারোর কোনো বিষয় মানে মনে হচ্ছে যে বুঝতেছি না বা বুঝি নাই বা ভালো কি মন্দ? স্যার এই ছেড়ে যে আপনার ইউনিট অফ কম্পিটিশন এলিমেন্টস গুলো আছে না, এটা তো অধ্যায়, হ্যাঁ, আর এইটা হলে ওই অধ্যায়ের টোটাল ভাঙে ভাঙে পারফরমেন্স ক্রাইটেরিয়া করছে নাকি? হ্যাঁ, পারফরমেন্স ক্রাইটেরিয়া Yes. করছে। আর কারো কোনো বিষয় যে বুঝি নাই বা ভালো কি মন্দ, বা স্যার কি বুঝি নাই সেটাই বুঝি নাই, এইরকম হচ্ছে নাকি? বুঝতে পারছি। হুম। আপনাদের রেসপন্স শুনে তো আমার কাছে মনে হচ্ছে আমি এখন বুঝতেছি না যে আপনারা মানে আমার কথা বুঝতেছেন নাকি বুঝতেছেন না। জি স্যার, স্যার আসলে টিবেটে যারা রেসপন্স করতে হবে সব মিলিয়ে যাই হোক না কেন স্যার, বুঝুক আর না বুঝুক কম বেশি প্রশ্ন করলে একটা বিষয় ক্লিয়ার হওয়া যাবে। হুম। বিশ্বজিৎ স্যার কি মনে হচ্ছে? স্যার এইটাই ঠিক যে আসলে কি বুঝতেছি না সেটাই বুঝতেছি না স্যার। তবে বুঝে যাব অবশ্যই, যদি আমার কাছে এই মুহূর্তে সিএসটা থাকতো তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যেতাম। যাই হোক, অসুবিধা নাই স্যার, পরবর্তীতে আমরা ডিসকাস করবো স্যার, আপনি আগান, অসুবিধা নেই। একটু পরে আরো ক্লিয়ার হবে না আশা করি, দেখা যাক। ওকে ওকে স্যার। হুম। ওকে, রহিমা আপু মনে হয় কিছু বলতে যাচ্ছিলেন। ওকে, না স্যার, মোটামুটি শুনতেছি স্যার। ঠিক আছে। ওকে, এখন এইখানে দেখেন একটা ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে আমাদের এইখানে এইটুকু যদি একটু খেয়াল করি, টিবেট টার্মিনোলজিস বোল্ড এবং আন্ডারলাইন করা। এখন এই উপরের লেখাগুলা যদি আমরা একটু চিন্তা করি, দেখি একটু পড়ি যদি, যে এই যে লেখা রয়েছে যে বোল্ড অ্যান্ড এই যে এই লাইনটা, এইটুকু যদি একটু দেখি, বোল্ড অ্যান্ড আন্ডারলাইন টার্মস আর elaborated in the range of variable. রেঞ্জ অফ ভেরিয়েবল বলে একটা, স্যার এটা মানে কি বলছে, এই যে আপনার আন্ডারলাইন বা বোল্ড করা যেটা আছে এইটা আবার ওই রেঞ্জ আর ভেরিয়েবলে ভাঙে দিছে। আচ্ছা বলতেছি, কিছু কিছু টার্মস আছে যেমন টিভেট টার্মিনোলজিস। সারা বিশ্বের টিভেটের একটা বড় সংস্থা আছে হচ্ছে ইউনিভক বলে। ইউনিভক এটা ইউনেস্কোর একটা সাব
অর্গানাইজেশন ইউনিভার্কের কাছে ইউনিভার্ক একটা টিবেট ডিকশনারি করছে। এই টিবেট ডিকশনারিটাতে 2.5 লক্ষ উপরে টিবেট টার্মিনোলজিস আছে। এখন টিবেট টার্মিনোলজিস যেগুলা ভেরিয়েবল, মানে যার কোনো সীমা পরিসীমা নাই এবং এক এক জায়গায় এক এক রকমভাবে ব্যবহৃত হয়, সেই জিনিসগুলাকে বলা হয় হচ্ছে ভেরিয়েবল, মানে পরিবর্তনশীল, পরিবর্তন হতে পারে অথবা অনেক বড় বিষয়। তো সেই জিনিস ভেরিয়েবলগুলাকে রেঞ্জ দ্বারা আটকাই দেওয়া হয়েছে। এখন 2.5 লক্ষ টিবেট টার্মিনোলজিসের ভিতরে আমাদের কতটুকু পড়তে হবে, আমাদের কতটুকু জানতে হবে, সেই বিষয়টা নিচে রেঞ্জ অফ ভেরিয়েবলের ভিতরে বলে দেওয়া আছে। এই জন্য উপরে বলে দেওয়া আছে যে বোল্ড অ্যান্ড আন্ডারলাইন টার্মস আর ইলাবোরেটেড ইন দ্য রেঞ্জ অফ ভেরিয়েবল। তাহলে কি আছে, তাহলে এই এখানে যেটা বোল্ড এবং আন্ডারলাইন করা দেখব, সেটাকে আমরা বুঝবো যে এটা হচ্ছে আমার ভেরিয়েবলের ভিতরে আছে, রেঞ্জ অফ ভেরিয়েবলের ভিতরে আছে। রেঞ্জ অফ ভেরিয়েবল কোথায় পাবো? এই যে নিচে রেঞ্জ অফ ভেরিয়েবল, সিএস এর নিচে রেঞ্জ অফ ভেরিয়েবল পাবো। এই যে এই পাশে বলা আছে ভেরিয়েবল, আর কোনটা ভেরিয়েবল, আর এই ভেরিয়েবলের রেঞ্জ, এই যে রেঞ্জগুলো বলে দেওয়া আছে। তার মানে টিবেট টার্মিনোলজিসের ভিতরে আমাদেরকে এই 17টা টার্মস পড়তে হবে। এর ভিতরে টিভেট আছে, এনটিভিকিউএফ আছে, ভেট আছে, স্কিল, নলেজ, অ্যাটিটিউড, এগুলা সব আমাদেরকে জানতে হবে। টাস্ক এলিমেন্ট, টাস্ক, জব, কম্পিটেন্সি, আরপিএল, হোয়াটএভার, এরকম 17টা আমাদেরকে পড়তে হবে। তার মানে এই 17টা পয়েন্ট সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সেমভাবে টিবেট পলিসি বলা আছে, টিবেট পলিসির ভিতরে এই যে এই 7টা পলিসি সম্পর্কে আমাদের জানতে হবে। কোয়ালিটি ইস্যু অফ টিবেট, এইটা একটা রেঞ্জ উপরে আছে, এই পয়েন্টগুলো আমাদেরকে জানতে হবে। এই যে এসটিপি, সার্টিফাইড ট্রেনার অ্যান্ড অ্যাসেসর, ঠিক আছে, এই যে এইগুলা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, এই ক্লায়েন্ট, এই যে ক্লায়েন্ট কারা, ইন্ডাস্ট্রি, ইনস্টিটিউট, এমপ্লয়ার, গার্জিয়ান, এই যে এই সবকে আমাদের জানতে হবে। তার মানে কোন কোন বিষয়গুলা আমাদের নলেজ পার্টে রাখতে হবে বা নলেজ হিসেবে আমাদেরকে অ্যাকোয়ার করতে হবে, এই সিএস এর রেঞ্জ অফ ভেরিয়েবল থেকে কিন্তু আমরা পেয়ে যাই। ঠিক আছে, টিবেট টার্মিনোলজি বলে দিয়েছে। এখন এটাকে যদি রেঞ্জ করে না দিত তাহলে কি হতো? আমি হয়তো কিছু টার্মিনোলজিস পড়াতাম, অন্য আরেকজন যেটা আছে সে তার মতো করে টার্মিনোলজিস পড়াইতো, তাহলে এক একজন এক এক রকম পড়াইতো, এইটার সকল জায়গায় একই রকম হতো না। দ্যাটস ওয়াই যেগুলার পরিসর অনেক বড়, যেগুলো ভেরিয়েবল বা পরিবর্তনশীল বিষয়, সেইগুলাকে একটা রেঞ্জে নিচে রেঞ্জ অফ ভেরিয়েবলের ভিতরে বেঁধে দেয়। ঠিক আছে, এরপরে এটুকু আমরা বুঝতে পারছি। জি স্যার। ওকে, এখন আসেন আমাদের এভিডেন্স গাইড। এভিডেন্স গাইডটা কি? এই এভিডেন্স গাইড অংশটা আমরা দেখলে বুঝতে পারবো যে আমাদের অ্যাসেসমেন্টের সময় কত কিছু গুরুত্বপূর্ণ। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, লেভেল 4 এর 11টা মডিউলে মোট 48টা এলিমেন্ট আছে। এই এলিমেন্ট আছে 48টা, এটাই 4টা, এরপরেরটা হয়তো 5টা, কোনোটায় 6টা, কোনোটায় 5-6-7টা আছে, এরকমভাবে 48টা এলিমেন্ট। তো অন অ্যান্ড এভারেজ 48টা এলিমেন্টে যদি আমি 4টে করে পারফরমেন্স ক্রাইটেরিয়া ধরি, তাহলে প্রায় 200 পারফরমেন্স ক্রাইটেরিয়া হয়। তো এই 200 পারফরমেন্স ক্রাইটেরিয়া 1 বাই 1 একজন ক্যান্ডিডেটের ভিতরে যাচাই করা কি সম্ভব? সম্ভব না। যদি সম্ভব না হয় তাহলে আমরা এইটাকে কিভাবে যাচাই করতে পারি বা যাচাই করবে একজন অ্যাসেসর, বা অ্যাসেসমেন্টের সময় কি কি এভিডেন্স আমাদের লাগবে,
কি কি কাজ করব সেইগুলা সব এই এভিডেন্স গাইডের ভিতরে বর্ণনা করা থাকে। যেমন বলা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট। ক্রিটিক্যাল অ্যাসপেক্ট বলতে সেই জিনিসটাকে বোঝানো হয় যে এইটা মৌলিক বিষয় না, কিন্তু না হলে টোটাল জবটাই ভেস্তে যাবে। যেমন সারাদিন আপনি রান্না করছেন, কথার কথা যদি বলি যে মেহমান আসবে খাওয়ানোর জন্য রান্না করা হয়েছে, লবণ ছাড়া রান্না হবে, কিন্তু লবণ যদি কম বেশি হয়ে যায় তাহলে কি খাবার খাওয়া যাবে বা খাবারের স্বাদ কি ফুটে উঠবে? খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে স্যার। খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে। এই তাহলে লবণ ঠিক সঠিক মাপে দিতে পারা, এটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট। না দিলেও রান্নার কোনো ক্ষতি হবে না। হলুদ না দিলে কিন্তু রঙের কালার আসবে না, মানে ওইটা কিন্তু খালি চোখে দেখা যায় না, দেখা যায় মানে বোঝা যায়। সো হলুদ না দিয়ে কিন্তু আপনি রান্না করতে পারবেন না। কিন্তু লবণ কম বেশি পরিমাপ মতো যদি না দেওয়া হয় তাতে রান্নার কোনো ক্ষতি হবে না, কিন্তু খাবারের স্বাদ ঠিক মতো হবে না। তাহলে এইটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট। তাহলে প্রত্যেকটা সাবজেক্টের এরকম কিছু ক্রিটিক্যাল অ্যাসপেক্ট থাকে। যারা কম্পিউটারে কাজ করি আমরা যদি একটা ডকুমেন্ট করলাম, করার পরে যদি সেভ না করি, এর মধ্যে যদি কারেন্ট চলে যায় তাহলে কি হবে? ওই ডকুমেন্টকে আর খুঁজে পাবো? তার মানে ডকুমেন্টটা টাইম মতো সেভ করাটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট। সে সেভও করতে পারে কিন্তু সেভ করলো না, তাহলে কি তো ফাইল খুঁজে পাওয়া যাবে না, তাই না? কিন্তু তার কিন্তু কাজ আটকে থাকবে না, কাজ কিন্তু সে করতে পারতেছে। এই ধরনের বিষয়গুলোকে বলা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট। প্রত্যেকটা ইউনিট অফ কম্পিটেন্সির এভিডেন্স ডকুমেন্টে, এভিডেন্স গাইডে এই ক্রিটিক্যাল অ্যাসপেক্ট আইডেন্টিফাই করা থাকে। এই ক্রিটিক্যাল অ্যাসপেক্টগুলো একজন অ্যাসেসর পরীক্ষার সময় দেখে যে সে মেনটেন করতেছে কিনা, এবং একজন ট্রেনার হিসেবে আপনাকে এই জিনিসগুলো শিখাইতে হবে, কারণ এইগুলা কোনো না কোনোভাবে অ্যাসেসমেন্টের সময় যাচাই করা হয়। আমরা জানি অ্যাসেসমেন্টে আমাদের মোট 3টে ইভেন্ট হয়। নাম্বার 1 কি হয়? রিটেন। নাম্বার 2 ডেমনস্ট্রেশন। নাম্বার 3 ওরাল, নাকি? জি স্যার। এটা হয়। এখন আমরা অনেক সময় বলি যে স্যার রিটেন পার্টে কে আসবে, একটা শর্ট সাজেশন দেন। সাজেশন সিএস এর ভিতরেই দেওয়া আছে, এই আন্ডারপিনিং নলেজ। রিটেন নেওয়া হয় হচ্ছে ফর নলেজ যাচাইয়ের জন্য, বুঝিয়েন। ডেমো নেওয়া হয় হচ্ছে স্কিলস যাচাইয়ের জন্য, আপনার ভিতরে স্কিলস আছে কিনা। আর ওরাল হচ্ছে অ্যাটিটিউড যাচাইয়ের জন্য। তাহলে আন্ডারপিনিং নলেজ, এখন অতগুলার ভিতর থেকে সব কি যাচাই করা যায়? কিন্তু আন্ডারপিনিং নলেজ হচ্ছে সেই নলেজ যা অবশ্যই আমাকে জানতে হবে, যেটা না জানলে আমি কাজটা করতেই পারবো না, মিনিমাম নলেজ। সেইটুকুকে বলা হয় হচ্ছে আন্ডারপিনিং নলেজ। তরকারি রান্না করতে গেলে লবণ, হলুদ, মানে পেঁয়াজ, রসুন, মরিচ, লবণ এগুলা লাগে, ঠিক আছে? এই যে জানা, এই জানাটাকে বলা হচ্ছে আন্ডারপিনিং নলেজ, যে কি কি লাগে। এখন এর বাইরে আরো অনেক কিছু দেওয়া যায়, ঠিক আছে? এর বাইরে আরো অনেক কিছু দেওয়া যায়, তো সেইগুলা লাগবে না, কিন্তু এইটুক যে দিতে হয়, এইটুককে বলা হয় হচ্ছে আন্ডারপিনিং নলেজ। তাহলে যত রিটেন কোশ্চেন হয় মূলত এই আন্ডারপিনিং নলেজ সেকশন থেকে হয়। আপনারা মিলাই দেখিয়ে আপনাদের স্কিলস পার্টে সিএস খুলে যে এর ভিতর থেকে রিটেন কোশ্চেন হয়েছে। আর ডেমনস্ট্রেশনের যে পারফরমেন্সগুলো করতে হয় সেটা হচ্ছে এই আন্ডারপিনিং স্কিল। এইখান থেকে হচ্ছে জব নির্ধারণ হয়, ডেমো, যে তাকে কোন কোন জিনিসগুলো পারতে হবে। আর এইখান থেকে হচ্ছে ওরালের বিষয়টা আসে, ঠিক আছে? এই আর রিসোর্স ইমপ্লিকেশন কি কি লাগে এর একটা গাইডলাইন দেওয়া থাকে। আর মেথড, এই যে কোন 3টা মেথডে এই ইউনিট অফ কম্পিটেন্সির অ্যাসেসমেন্ট হবে সেটা এখানে বলা থাকে। এইখানে যদি এখানে আছে রিটেন টেস্ট, ডেমনস্ট্রেশন, ওরাল কোশ্চেনিং, আমরা চাইলেও
এই ইউনিট অফ কম্পিটেন্সি অন্য কোনো মেথডে বা অন্য কোনো পদ্ধতিতে আমরা অ্যাসেসমেন্ট নিতে পারবো না, পোর্টফোলিও এখানে অ্যাপ্লাই হবে না। আর কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট মানে অ্যাসেসমেন্টের পরিবেশ কেমন হবে সেটা এখানে বর্ণনা করা থাকে। এখন আপনারা যদি প্রত্যেকটা ইউনিট অফ কম্পিটেন্সির এই এলিমেন্টগুলা দেখেন, এই পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো দেখেন, রেঞ্জ অফ ভেরিয়েবল দেখলেন যে এখানে কি কি পড়তে হবে, আর পরীক্ষার জন্য বা অ্যাসেসমেন্টের জন্য গুরুত্বপূর্ণ কি কি, এই ক্রিটিক্যাল অ্যাসপেক্ট, আন্ডারপিনিং নলেজ, আন্ডারপিনিং স্কিল আর রিকোয়ার্ড অ্যাটিটিউড, এইটা যদি দেখে আপনার ক্যান্ডিডেটের জন্য একটা সাজেশন তৈরি করেন, তাহলে তার কি মিস হবে? হওয়ার পসিবিলিটি আছে? বা এই লেভেল 4 এর রিটেনের জন্য কোন কোন সেকশন গুরুত্বপূর্ণ দিতে হবে, আমার কাছে আর জিজ্ঞাসা করা লাগবে? না স্যার। কারণ আপনি সিএস এর আন্ডারপিনিং নলেজ সেকশনে যে এই কটা পয়েন্ট পড়ে ফেলবেন, গুরুত্ব দিবেন, হয়ে যাবে। সেম ভাবে পরের ওয়াশেও যদি দেখেন, এই যে ওয়াশ স্ট্যান্ডার্ড, এবং দেখেন আমরা এইগুলাই পড়বো, এবং আপনি এখানে এভিডেন্স ডকুমেন্টে যদি দেখেন আন্ডারপিনিং নলেজ, এসওপি, হ্যাজার্ডের ক্লাসিফাই, ঠিক আছে, এই যে গ্রিন স্কিল, পিপি, হ্যাঁ, কন্ট্রোল প্রসিডিউর অফ হ্যাজার্ড, এগুলা পড়বো, রিক্স, এগুলাই পড়বো। তো এইরকম ভাবে আমরা সকল সিএস কে কিন্তু ভেঙে আমাদের মতো করে করে নিতে পারি। আমরা কি এখন সিএস দেখে বুঝতে পারবো যে আমাদের কোথায় গুরুত্ব দিতে হবে আর কোথায় করতে হবে? জি স্যার, পারবো স্যার। জি স্যার। আর কেউ তো কোনো কথা বলে না। হ্যাঁ, নাইম হোসেন। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। জি শাকিল, বলেন। স্যার, আমি একটু পরে আসছি তো, আমার কারেন্ট ছিল না, পরে কারেন্ট চলে গেছে, ওয়াইফাই ইউজ করি তো। স্যার, ওই যে ল্যাপটপের বিষয়টা বলছিলেন স্যার, ল্যাপটপে আসলে ওইটা কিসের জন্য দরকার স্যার? ওই আলোচনার পরে আসে, এতক্ষণ যে আলোচনা করলাম সেটা কি বুঝছেন? ঠিক আছে স্যার। এতক্ষণ তো স্যার যে আলোচনা করছেন ওইটা আলহামদুলিল্লাহ বুঝছি। কারো কোনো জিজ্ঞাসা আছে এই বিষয়ে? ওপেন টু অল। স্যার, এই বিষয়টা যদি আবার একটু শর্ট করে বুঝায় দিতেন, এই যে ইম্পর্টেন্ট বিষয়গুলা একটু নোট করতে সুবিধা হইতো। ওকে, বলতেছি। রিভিউ দ্য সেশন। হ্যাঁ, সেশন রিভিউ করব তো বলবো, বলেন। আর আর কারো কোনো বিষয় বোঝার জায়গা কোনো ইয়ে আছে? স্যার, টপিকগুলো আমাদের নোট ডাউন করে রাখতে হবে, মানে পড়তে হবে, মানে আয়ত্ত করতে হবে স্যার। এগুলো যদি বলতেন যে আপনারা এগুলো ফলো করবেন, এগুলো পড়বেন, তাহলে স্যার ভালো হইতেছে। আসলে অনেকগুলো তো বুঝতেছি না কোনটা পড়বো কোনটা ছেড়ে দিচ্ছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এগুলা তো আমরা যখন সিভিএলএম পড়া শুরু করব তখন আমরা তখন তো গুরুত্ব বলে দেবো। আমরা বলতেছি যে টোটাল সিএস এর কোথায় কি আছে বা আমার সিলেবাসের কোথায় কি আছে, এই জিনিসটাকে আমরা বুঝতে পারছি। সিরাজুল ইসলাম। জি স্যার, বুঝতে পারছি। সিরাজুল ইসলাম। জি স্যার, জি স্যার। ওকে, আপনারা কি কেউ সিএস ডাউনলোড করছেন আপনাদের অকুপেশনের? জি স্যার, জি স্যার। যে করছেন একটু গ্রুপে দিয়ে দেন তো এখনই। তাহলে ও একটা অকুপেশনাল সিএস দিয়ে আমরা একটু এই জিনিসটা একবার একটু বুঝলে আপনাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে যে আপনাদের কেন এটা বোঝা দরকার, অ্যাপ্লিকেশনটা কোথায়।
স্যার আমার অকুপেশনটা দিব তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার অকুপেশনটা। স্যার, একটু দিচ্ছি। স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব না? হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন। জি আর কারো কোনো কোশ্চেন থাকলে কিন্তু করতে পারেন এই ফাঁকে। শাকিল ভিডিওটা অফ করেন, তাহলে ভালো হবে, মানে আপনার ওখানে নেট আছে। ওকে, গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 এটা দিছেন তাই না? জি স্যার। ওকে, আমার স্ক্রিন নিশ্চয় দেখতে পাচ্ছেন সকলে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, এই যে এখানেও দেখেন সেম কোড আছে, সিএস, আইসিটি, জিডিএফ এটসেট্রা। এখানে আসি, এখানে তো যে স্কোপ, এই যে এখানে অ্যাব্রিভিয়েশন থাকে মোটামুটি কমন। আমরা একটা এইখানে আসি, এই যে এই একটা ইউনিট কোড, সেম ভাবে দেখেন ইউনিট কোড অ্যান্ড টাইটেল আছে, ইউনিট ডেসক্রিপ্টর আছে, নমিনাল আর আছে, তাই না? এখানে দেখেন এলিমেন্ট অফ কম্পিটেন্সি, আর এখানে আছে পারফরমেন্স ক্রাইটেরিয়া, এটা কিন্তু আছে, এবং এই যে বোল্ড অ্যান্ড আন্ডারলাইন টার্মস। এখন আপনি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনারের ট্রেনার হিসেবে যখন পারফর্ম করতে যাবেন, আপনার প্রথম কাজ স্টুডেন্টদেরকে কি পড়াবেন বা আপনার লার্নারদেরকে কি পড়াবেন সেটা বুঝতে হলে আপনাকে আগে সিএসটাই বুঝতে হবে। তাহলে এখানে এলিমেন্ট কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। ফার্স্ট এলিমেন্টে ইসি 3টা, ডিজাইন প্রিন্সিপাল। ডিজাইন প্রিন্সিপাল এটাকে বোল্ড এবং আন্ডারলাইন করা মানে এটা হচ্ছে ভেরিয়েবল। তাহলে আপনি ভেরিয়েবলে গেলে এই যে ডিজাইন প্রিন্সিপাল পাবেন। যে ডিজাইন প্রিন্সিপালের ভিতরে ব্যালেন্স, কন্ট্রাস্ট, এখানে যারা আইটি বা ডিজাইনে কাজ করেন তারা হয়তো বুঝতে পারবেন। এমফাসিস, প্রক্সিমিটি, এই জিনিসগুলো কিন্তু আপনাকে পড়াইতে হবে। ভিজুয়াল ডিজাইন এলিমেন্ট, কোন কোন এলিমেন্ট নিয়ে কাজ করবেন, ভিজুয়াল ডিজাইন এলিমেন্ট অনেক কিছু থাকতে পারে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এটা তো আপনারা বুঝছেন, ভাই দেখেন কালার থিওরি, কালার হুইল, তারপরে সেখানে আবার বলা আছে প্রাইমারি, সেকেন্ডারি, টেরিটরি, মানে অনেক কিছু থাকে, এই জন্য ওরা রেঞ্জ করে দিছে। কালার মোড এখানে স্যার বলে আমাদের দিছে। মনে হয় টাইম শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নতুন লিঙ্ক দিব না গ্রুপে। আর আর নেক্সট দিন থেকে ইনশাল্লাহ পেইড ভার্সনেরটাই পাবেন। আমাদের পেইড ভার্সনের ইয়াটা অলরেডি শেষ।
ওকে, আমরা যেখানে ছিলাম, এটা শেয়ার করছেন হচ্ছে কে? সুমন। সুমন স্যার শেয়ার করছেন না? জি স্যার, জি স্যার। ওকে, আপনার কাছে আপনি তো লেভেল 3 দিয়েছেন তাই না? হ্যাঁ স্যার। এখন বলেন তো যে আপনার এই যে ক্রিটিক্যাল অ্যাসপেক্টটা একটু পড়ে দেখে বলেন তো যে আপনার এই জিনিসগুলো যাচাই করছে কিনা, এবং এই টপিকগুলোর ভিতর থেকে কোশ্চেন আসছে কিনা। জি স্যার, জি স্যার। হ্যাঁ, আসছে স্যার। এর বাইরে থেকে কি আসছে আন্ডারপিনিং নলেজ? না স্যার, সিএস এর বাইরে থেকে তো এরকম কোশ্চেন আসে না না, সিএস এর ভিতর থেকে তো এটা আন্ডারপিনিং নলেজের যে সেকশনগুলো আছে এর বাইরে থেকে আসছে কিনা? না। এবং এই যে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট দেখেন, আপনি যখন দিয়েছেন তখন আইডেন্টিফাইড দ্য বেসিক ডিজাইন গাইডলাইন ইন গ্রাফিক্স ডিজাইন, তার মানে আপনার ইনফরমেশন শিটে যে গাইডলাইন দেওয়া ছিল সেই গাইডলাইন ধরে ধরে মিলাই দেখছে। জি স্যার। আইডেন্টিফাই দ্য প্রিন্সিপাল, তাই না? রিলেভেন্ট জার্নাল, ম্যাগাজিন, হ্যাঁ, এগুলো আছে। তো এই জায়গা থেকে আসবে। তো এই ক্রিটিক্যাল অ্যাসপেক্ট আপনার এটা আসলে সকলের আন্ডারস্ট্যান্ডেবল মানে হতে একটু লেভেল 3 তো। জি স্যার। বুঝতে পারছি, এই জন্য একটু সমস্যা। স্যার অন্য একটা লেভেল 2 দেই, প্লাম্বিং এর দেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেন তো, দেন দেন। প্লাম্বিং এর হলে সবাই বুঝবে। ঠিক আছে, আমি দিচ্ছি। কমন এখনই দেন। লেভেল 3 তো একটু বড় বড়। জি স্যার। প্লাম্বিং এর হচ্ছে লেভেল 2। এই দেখেন, এইখানে কিন্তু মেথড অফ অ্যাসেসমেন্টে কিন্তু পোর্টফোলিও বলা আছে, তার মানে কিন্তু আমাদের ওইটাতে কিন্তু ছিল না, 3টা ছিল। তার মানে এইখানে পুরনো কাজ দেখে যাচাই করা যাবে পোর্টফোলিও। দিছেন? আসছে। এই দেখেন, এটা অকুপেশনাল ইউনিট অফ কম্পিটেন্সি, এইটা দেখে আরো ভালো বোঝা যাবে। এটাতেই যদি আসি, এখানে প্রত্যেকটা এসে বলা আছে যে ড্রয়িং 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 ড্রয়িং, ছোট কিছু খুঁজতেছিলাম। এই যে ইনস্টল প্লাম্বিং ফিক্সচার, এখানেই দেখেন পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট কী কী লাগবে তার একটা লিস্ট দেওয়া আছে, টুলস অ্যান্ড ইকুইপমেন্ট কী কী লাগবে সেটাও লিস্ট দেওয়া আছে, পাইপ কত ধরনের পাইপ আছে, কোন কোন পাইপ নিয়ে আপনি কাজ করবেন তারও একটা লিস্ট দেওয়া আছে, যে জিআই, ইউপিভিসি, সিপিভিসি, পিভিসি পাইপ। আমরা যারা আছি বিশ্বজিৎ স্যারেরা সব বুঝতে পারবেন যে মানে কোন কোন ম্যাটেরিয়াল আমরা ইউজ করি, কেন করি, যে জিআই পাইপ আমাদের কেন লাগে, ইউপিভিসি পাইপ কেন লাগে, এই সব এই সিএস এর ভিতরে বর্ণনা করা আছে। ক্রিটিক্যাল অ্যাসপেক্টে যদি আসেন, সিলেক্ট ম্যাটেরিয়াল
অ্যাকর্ডিং টু স্পেসিফিকেশন ইনস্টল ফিকচার। স্যার স্যার আমরা যারা ইলেকট্রিক্যাল আছি তাদের জন্য ইলেকট্রিক্যাল সিপিএলএম টা সহজ হবে। হ্যাঁ হবে, ইলেকট্রিক্যালের সিএসটাও তো আপনারা একটু দেখে নিন। এই মুহূর্তে ইলেকট্রিক্যালের সিএসটা আমার কাছে নাই, আপনাদের কারোর কাছে থাকলে গ্রুপে দিলে আমি দেখা নিতে পারবো। আপনাদেরকে জাস্ট একটু বুঝাইতে চাচ্ছি যে এটা কেন মানে কিভাবে হবে আর কি। হ্যাঁ, এখানে তো সব অকুপেশন আছে, এইগুলোর সঙ্গে আপনারা রিলেভেন্ট, ঠিক আছে? এই দেখেন প্লাম্বিং এ আপনারা শুনছেন যে পানি দিয়ে টেস্ট করে, তাই না? পানি দিয়ে টেস্ট করে যদি পানি লিকেজ করে ফিটিংসে, তাহলে তাকে কিন্তু নট ইয়েট করে। এই দেখেন ক্রিটিক্যাল অ্যাসপেক্টে বলা আছে চেক ফিক্সার্স ফর ফাংশনালিটি অ্যান্ড ফলস। তার মানে এটা ক্রিটিক্যাল অ্যাসপেক্ট। তার মানে পানি যদি বের হয় লিকেজ করে, তাহলে তাকে অ্যাসেসর নট ইয়েট দিতে বাধ্য। বুঝছেন? এই জিনিসটা আসলে বোঝাতে চাচ্ছিলাম। এই জিনিসটাই বুঝাইতে চাচ্ছিলাম। তো হোপ যে আপনারা এখন মানে সিএস দেখে আপনারা এখন নিজেরা বুঝতে পারবেন না? জি স্যার, যার যার অকুপেশন অনুযায়ী তার সিএস করতে হবে, ভালো করতে করে। হবে, হ্যাঁ করতে হবে। এবং সিএস এর এই ক্রিটিক্যাল অ্যাসপেক্ট আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, সিএস এর ক্রিটিক্যাল অ্যাসপেক্ট আন্ডারপিনিং নলেজ, আন্ডারপিনিং স্কিল, এই তিনটা আপনারা কোনোভাবেই মিস করবেন না, নিজেরা পড়তে গেলেও আর একজনকে পড়াইতে গেলে। কারণ টুলস ডিজাইনের সময় এই তিনটাকে খুব মানে কেয়ারফুলি দেখা হয়, বুঝছেন? এই তিনটাকে কাভার করা হয় কোনো না কোনোভাবে। তো এই জায়গার যে পয়েন্টগুলো, যে কাজের কথাগুলো বলা আছে, হ্যাঁ, এই যে সাইজ অফ পাইপ, এখান থেকে একটা কোশ্চেন পাবেই। তো এরকম আপনাদের অকুপেশনও এই আন্ডারপিনিং নলেজের এই পয়েন্টগুলো থেকে রিটেন কোশ্চেন আসে, মাস্ট আসে, কাভার করে। বুঝতে পারছেন? এর বাইরে দেওয়া যায় না, কারণ এত বড় টপিক্সের ভিতরে 25 থেকে 30টা কোশ্চেনের মাধ্যমে যাচাই করতে হয়। তার আন্ডারপিনিং নলেজ যাচাই ছাড়া অন্য কোনো পয়েন্ট যাচাই করার সুযোগ থাকে না। সো আন্ডারপিনিং নলেজটা ভালোভাবে পড়লে রিটেন কাভার হয়ে যায়। আর এই জিনিসগুলো কেন বললাম, আমাদের টুলস ডেভেলপমেন্ট করার সময় এই জিনিসগুলো আমাদেরকে লাগবে, ঠিক আছে? এখন স্কিলসে প্রবলেম হয়ে গেছে যে আপনাদের অনেকের মনে হতে পারে যে এগুলো এত পড়ে হবে কি, আমাদের কাছে তো 5 সেট টুলস আছে, এর বাইরে তো আসে না, ওই পড়াইলে হয়ে যায়, কোশ্চেন তো আমি জানি কি আসে আমার ট্রেডে, হয়তো এখন, কিন্তু এটা যখন আরও সমৃদ্ধ হবে, আরও রিস্কফুল হবে, তখন ভেরিয়েন্ট যেমন লেভেল 4-এ এখন এই সপ্তাহে যে কোশ্চেন আসছে নেক্সট সপ্তাহে ওই কোশ্চেন থাকে না, আস্তে আস্তে স্কিলসও এরকম হয়ে যাবে। তখন কি করবেন? এখন নয় 100 কোশ্চেন পড়ায় ছেলেবেলারে পাস করায় ফেলতেছেন, কম্পিটেন্ট বানায় ফেলতেছেন, তখন এই জন্য ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেন, খুব শীঘ্রই একটা বড় পরিবর্তন আসতে যাচ্ছে। এখন আমরা আমি এটাই করে এই বিষয়ে যদি কারো কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমরা বলছিলাম যে সিবিএলএম কিভাবে পড়বো সেই জিনিসটা আমরা একটু দেখব। তাহলে একটা সিবিএলএম ওপেন করে লেভেল 4-এ সিবিএলএম অনেক পেজ মনে হয়, তাহলে সেই পেজগুলো থেকে কোনগুলো আমাদের পড়তে হবে, কিভাবে পড়বো, নিজেরা যদি স্টাডি করতে চান তো সেই জিনিসগুলো একটু দেখবো আর কি আমরা। কারো কোনো কোশ্চেন আছে? না, আমার কোভিড ভাই ফোন দিছিল, দেখছি দেখছি। তাড়াতাড়ি শেষ করে তারপর না স্যার, আজকে একটা বড় ওকে, দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট মডিউলের সিবিএলএম ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন টিবেট সেক্টর। আমরা অলরেডি গ্রুপে আপনাদের সঙ্গে শেয়ার করছি ড্রাইভ লিঙ্ক, আপনারা হয়তো সেখান থেকে সফট কপি কালেক্ট করছেন। আর আমি আবারও বলতেছি, আপনারা সামহাও হার্ড কপি কালেক্ট করেন, নিজেরা করেন, অন্য কোনো জায়গা থেকে করেন।
তো এই সিবিএলএমটা টোটাল হচ্ছে এই যে এখানে যদি দেখায় 57 পেজ, আপনারা আমার কার্সার লক্ষ্য করলে দেখতে পাবেন 57 পেজ। এখানে 57 পেজের সব আমাদের পড়া লাগবে না। একটা সিবিএলএম এর স্ট্রাকচার এই যে এখানে থাকে, এখানে দেখেন টেবিল অফ কন্টেন্ট, এগুলো লাগবে না। কি কি পড়বো আমরা যদি টেবিল অফ কন্টেন্ট থেকে যদি একটু দেখি, যে এটা লাগবে না, এটাও লাগবে না, এগুলো আমরা মানে এগুলো আমাদের পড়ার দরকার নেই। লার্নিং অ্যাক্টিভিটি এটাও আমাদের লাগবে না। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই ইনফরমেশন শিট। সিবিএলএম এর বা কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়ালকে বলা হচ্ছে সেলফ বেসড লার্নিং ম্যাটেরিয়াল, একজন নিজে নিজে পড়ে শিখতে পারবে। দ্যাটস ওয়াই প্রথমে ইনফরমেশন থাকে, তারপরে ওই ইনফরমেশনগুলো পড়ে আমি কতটুকু অর্জন করছি তার জন্য একটা সেলফ চেক থাকে। এই সেলফ চেকের আবার একটা অ্যান্সার কি থাকে। তার মানে এই দুইটাও আমাদের মানে গুরুত্বপূর্ণ না, কারণ আমরা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট নেব। এই সেলফ চেকগুলো যদি আমাদের না পড়া লাগে, অ্যান্সার কিও যদি না পড়া লাগে, আমরা তো জব এখানে পড়া লাগবে না, স্পেসিফিকেশন শিটও লাগবে না। তার মানে আমাদের টোটাল যা লাগবে তা হচ্ছে এই ইনফরমেশন শিট। তো এই একটা সিবিএলএম এ যদি আমরা একটু ইনফরমেশন শিটগুলো যদি একটু চেক দেই, এইখানে হচ্ছে 6 নম্বর পেজ থেকে শুরু 9 নম্বর পেজ, তার মানে এইখানে হচ্ছে 3টা পেজ। এই এই 1 নম্বর ইনফরমেশন শিটে আমাদের হচ্ছে 3টা পেজ পড়া লাগতেছে। 2 নম্বর ইনফরমেশন শিট এইখানে যদি হিসাব করি 12 থেকে 33, তা 34ই ধরেন আপনি, তাহলে 22টা। আর ইনফরমেশন শিট কই, এই যে ইনফরমেশন শিট 3 41 থেকে 48, তার মানে এখানে হচ্ছে 7টা, 7 পেজ। আর কি ইনফরমেশন শিট আছে? নাই। তার মানে এই টোটাল বইয়ের বা এই টোটাল সিবিএলএম এর ইনফরমেশন 4 আছে। ইনফরমেশন 4, ও এই যে হ্যাঁ ইনফরমেশন 4 আছে। ইনফরমেশন 4 এ হচ্ছে 2 পেজ, তাহলে 22 আর 3 25, 25 আর 7 32, আর হচ্ছে 2, তাহলে টোটাল হচ্ছে আমার 34 পেজ পড়া লাগবে। তার মানে 57 পেজ থেকে চলে আসলো হচ্ছে 34 পেজ। এই 34 পেজের ভিতরে তো আরো কাটছাট আছে, যদি একটু দেখাই আপনাদেরকে। আমরা যখন করব তখন তো আরো শর্টকাট হয়ে যাবে। ধরেন যে ইনফরমেশন শিট 1 ওয়ার্ক উইদিন টিভেট পলিসি, এই যে পারফর্ম টিভেট সিস্টেম, এটুকু আমাদের কিন্তু পড়া লাগবে না, ঠিক আছে। আমাদের পড়তে হবে এই ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি। এর ভিতর থেকে আমরা এত লেখা পড়বো না, সংজ্ঞাটা পড়বো যে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি কাকে বলে, এই যে নাম্বার অফ ইস্যু, এই পুরো এই প্যারাটা লাগবে না, এই প্যারাটা পড়বো, এত কিছু লাগবে না। এই ফিচারটা পড়বো, আর হচ্ছে এই এই যে ন্যাশনাল টেকনিক্যাল ভোকেশনাল, এত কিছু পড়বো না। এইখান থেকেও জাস্ট এই পয়েন্টে জাস্ট সংজ্ঞা পড়বো আর এই টেবিলটা পড়বো, এত কিছু কিন্তু আমাদের পড়া লাগবে না, ঠিক আছে। এই তো, তাহলে কতটুক পড়া দেখেন। এইখান থেকে এই একটা ইনফরমেশন শিট থেকে এটা কিন্তু লাগবে না, এটা লাগবে না আমাদের। তাহলে এই একটা ইনফরমেশন শিট থেকে জাস্ট এইটুকু পড়তে হবে, এই ফিচার করা পড়তে হবে, আর এইখান থেকে আমরা জাস্ট এই সংজ্ঞাটা পড়বো, তাও ওটা কাস্টমাইজ করা আছে, আর এই টেবিলটা পড়বো, মনে রাখবো। তাহলে এই একটা ইনফরমেশন শিট থেকে এতটুকু পড়া, তাহলে এই 34 পেজেরও কিন্তু আমাদের আরো কনসাইজ হয়ে আসলো 34 পেজের। তার মানে মোর দ্যান, মানে একটা সিবিএলএম যত বড় দেখা যায় তার 30% হচ্ছে আমরা পড়ে থাকি অ্যাকচুয়ালি। এইবার আপনি হিসেব করেন, যদি আপনার টোটাল সিবিএলএম এর যদি আমি ধরে নিলাম যে এরকম 57, 58 বা 80, কোনো কোনো সিবিএলএম হয়তো 80 পেজ আছে,
তো এই সব কিছু মিলে যদি আমার 1000 পেজও হয়, আমি 11টা মডিউলের, আমাদের মডিউল 11টা কিন্তু সিবিএলএম 12টা, তার ভিতরে আইসিটি পড়া লাগে না, তার মানে 11টায় যদি ধরে 1K পেজও যদি হয় তাহলে তার 30% মানে হচ্ছে 300। তাহলে কি আমাদের ভয় পাওয়ার কিছু আছে? আমরা যে যে এত প্যানিক হয়ে যাই, এত আমাদের মানে স্যার কাজ করে। সিবিটি মানে তার মানে সিবিটি এর জন্য আমাদের নির্দিষ্ট সিএস এর ভিতরে নির্দিষ্ট কিছু বিষয় থাকে যেগুলো আমাদের শুধু সিএস এর জন্য, এই কারণে এত শর্ট। না, সিবিএলএম এর ভিতরে ওই টপিকগুলা কভার করার জন্য ইনফরমেশন শিটে ইনফরমেশন থাকে, আর বাকিগুলা হচ্ছে আপনার লার্নিং অ্যাপ্রোচটাকে সাপোর্ট করার জন্য। সেলফ পেস্ট সিবিএলএম কে সেলফ পেস্ট লার্নিং ম্যাটেরিয়াল বলা হয়। সেলফ পেস্ট মানে হচ্ছে আপনি নিজে নিজে পড়ে শিখবেন, এরকম একটা মানে বই বলা হয় বা যেটাই বলি না কেন। তো এই যে নিজে নিজে পড়ে যে শিখবেন, তাহলে তার কিছু আগে পরে কিছু প্রসেস লাগে, আগে কিছু গাইডলাইন দেওয়া থাকে, পরে আপনি যে পড়লেন, পড়ে কতটুকু অর্জন করলেন, তার জন্য নিজেই যাতে নিজেকে যাচাই করতে পারেন, তার জন্য যে সেলফ চেক, অ্যান্সার কি দেওয়া থাকে, আর অ্যাক্টিভিটিগুলো করার জন্য ওই যে জব শিট, স্পেসিফিকেশন শিটগুলো থাকে। তো এইগুলা তো ইনফরমেশন শিট ব্যতীত বাকি যে কাজগুলা, সেইগুলা তো অ্যাজ এ ফ্যাসিলিটেটর আমরা করে দিচ্ছি আপনাকে, তাই না? আপনার ফরমেটিভ অ্যাসেসমেন্ট নিব, তাহলে ফরমেটিভ অ্যাসেসমেন্ট যদি নেই তাহলে সেলফ চেক আপনার লাগতেছে না। গাইডলাইনে যে আজকে দিয়ে দিলাম, তাহলে ওই যে আগে পরের গাইডলাইনগুলো পড়া লাগতেছে না। বুঝতে পারছেন? জব শিট, জবগুলো বা অ্যাক্টিভিটিগুলো আমরা এভিডেন্স ডকুমেন্ট তৈরি করার মাধ্যমে করব। তার মানে আপনার এই সিবিএলএম এর ভিতরে জব শিট, স্পেসিফিকেশন শিট আপনার আপাতত ইউজ করা লাগতেছে না। করব আমরা, সবই করতেছি, কিন্তু কিছু কিছু কাজ 70% কাজ হচ্ছে আমরা যারা ফ্যাসিলিটেটর আছে আমরা নিয়ে নিয়েছি। এই 70%-এর ভিতরে 40% হচ্ছে আপনাদের অ্যাক্টিভিটি আছে, আর 30% হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি আছে। এই যে ফরমেটিভ অ্যাসেসমেন্ট নিব, আপনাকে ইভ্যালুয়েট করব, আপনার জন্য মানে এই কাজগুলো হচ্ছে আমাদের, আর এভিডেন্স ডকুমেন্ট বুঝাই দিব, আপনি সেভাবে এভিডেন্স ডকুমেন্ট করবেন। বুঝতে পারছেন নাইম হোসেন? জি স্যার। এই জন্য সিবিএলএম এ আমাদের শুধু ইনফরমেশন শুটটুকু আপনারা পড়বেন, ওইটা হচ্ছে আপনাদের কাজ, এবং তাও কোন ইনফরমেশন শিটে কতটুকু পড়বে সেটা আমরা দেখাই দিব। ক্লিয়ার? স্যার ক্লিয়ার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন আপনি। যে ভাবে আসলে দেখাইলেন একটু আশান্বিত হচ্ছি স্যার, কিন্তু দেখা যাচ্ছে স্যার যদি এরকমই যদি পড়ার হয় তাহলে এত কেন রিটেনে নট এট হয়, বা এত নট এট কম্পিটেন্টের সংখ্যা কেন বেশি হয়, এটা একটু নট ইয়েটের সংখ্যা হয় কারণ হচ্ছে এটা হচ্ছে লেভেল 4, তাই না ম্যাম? লেভেল 4 এর স্টেজে এসে লার্নিং ডোমেনের সর্বোচ্চ স্তরের অ্যাপ্লিকেশন করতে হয়। অর্থাৎ আপনি যদি যেটা বুঝছেন সেটা অন্যকে বুঝাইতেও পারতে হবে। কয়েকটা কারণে কম্পিটেন্ট, নট ইয়েট কম্পিটেন্টের হার বেশি। আমরা কিন্তু ইনফরমেশন শিট আপনাকে পড়তে বলছি, মুখস্থ করতে বলি নাই, বুঝতে বলছি, বুঝতে হবে। ধরেন গত পরশুদিন আমরা একটা অ্যাক্টিভিটি দিয়েছি আপনাদের, আজকে কিন্তু কয়জন আমরা কমপ্লিট করছি? উত্তর দেন, কয়জন কমপ্লিট করছে? আমাদের সবার কিন্তু কোনো না কোনো এক্সকিউজ ছিল, দ্যাটস ওয়াই কিন্তু আমরা কমপ্লিট করি নাই। বা যে কয়জন কমপ্লিট করছে তারা কিভাবে, কতটুকভাবে কমপ্লিট করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে নিজেকে প্রশ্ন করে দেখি যে আসলে আমি কতটুকু সময় ব্যয় করছি এটার পিছনে আজকে গত 2 দিনে। তার মানে প্রায়োরিটি লিস্টে আমরা এটাকে টপে রাখি না অনলাইন ক্লাসের ক্ষেত্রে। ইভেন এখনো যদি আমি কাউকে নাম ধরে ডাক দেই, 5 জনকে ডাক দিলে নিশ্চিত 2 জনকে অ্যাবসেন্ট মাইন্ড পাবো।
মানে হয়তো ডাক দিলে মানে দেখবেন যে রেসপন্স করতে দেরি হচ্ছে, কারণ সে হয়তো নাই এখানে। আমি কিন্তু কথা বলতেছি, আর সে ধরে নিছে যে রেকর্ডেড ক্লাস তো পাবো, একদিন পরে হলেও স্যার দিবে, ওইটা দেখে নিব না। এই আমার কাছে মনে হয় যে এই একটা হচ্ছে মৌলিক কারণ নট ইয়েট হওয়ার। ডেইলি অ্যাক্টিভিটিটা আমরা করি না। এখন পড়াচ্ছি, বুঝতেছেন, খুব সাবকনসিয়াস মানে আমাদের ব্রেনের একটা ওই যে মানে ভুলে যাওয়ার একটা রেশিও আছে, একটা কার্ভ আছে। আপনি যদি শেখার 24 ঘন্টার ভিতরে আবার যদি সেটা প্র্যাকটিস না করেন, অ্যাডাল্ট লার্নার আমরা যারা, আমরা তো এখন মুখস্থ হয় না, আমরা যদি ওইটা প্র্যাকটিস না করি তাহলে ওইটা আমাদের মেমোরি থেকে হারিয়ে যেতে থাকে। একদিনের ভিতরে 70% হারায় যায়। আজকে কারণ ক্লাস শেষ করব, আপনারা শুয়ে ঘুমিয়ে যাবেন, কালকে সকালে অফিসে যাবেন, চিন্তা করবেন যে থাক সন্ধ্যার সময় যেয়ে পড়বানি, সন্ধ্যার সময় এসে ক্লান্ত লাগবে, নাহলে ফ্যামিলি প্রবলেম, এ প্রবলেম সে প্রবলেম, পড়া আর হয় না। এটা হচ্ছে মেইন কারণ। আর সেকেন্ড কারণ হচ্ছে আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমরা ইংলিশের দুর্বলতা। ইংলিশ দেখলে আতঙ্কিত হয়ে যায়, ইংলিশে একটা লাইন রিডিং পড়ে উঠতে কষ্ট হয়ে যায়, কিন্তু টোটাল জিনিসটা তো ইংলিশে। এটা তো আমাদেরকে একটু পড়তে হবে, পড়ে বুঝতে হবে। এই জন্যই নট ইয়েট হয়, তাই অন্য কারণ। আমি গত শনিবার আমার অ্যাসেসমেন্ট ছিল, আমি অ্যাসেসমেন্ট নিয়েছি। সেখানে 2টা ছেলে চমৎকার করছে, 3 জন ক্যান্ডিডেট কম্পিটেন্ট হয়েছে গতদিন। তার ভিতর 2 জন হচ্ছে রেগুলার ব্যাচের, মানে তারা ফার্স্ট টাইমে তারা কম্পিটেন্ট হয়ে গেছে। এবং তার ভিতরে একজন এই গত বছর ডিপ্লোমা কমপ্লিট করছে, আর একজন 3-4 বছর আগে ডিপ্লোমা কমপ্লিট করছে। তাদের টোটাল ডেমনস্ট্রেশন এবং ভাইবা নিয়ে 2 জনের পিছনে আমার 2 ঘন্টা সময় ব্যয় হয়েছে। মানে আমি খুব মজা পাচ্ছিলাম তাদেরকে অ্যাসেসমেন্ট নিয়ে, কারণ বহুদিন পর এত ভালো কনসেপ্ট ক্লিয়ার ক্যান্ডিডেট পাইছি। তো আমি তাকে লাস্টে জিজ্ঞাসা করলাম যে আসলে কেন। তো বলতেছে যে স্যার আপনি মানে আপনাকে কি বলবো, আমাকে পরে দেখালো যে তাদের স্টাডি লেভেলটা, তারা কি পরিমাণ এটার পিছনে সময় ব্যয় করছে, এবং মানে সিবিএলএম এর এমন কোনো ইনফরমেশন শিটের লাইন নাই যে তাদের দাগ দেওয়া নেই। তারা দাগ আইছে, পড়িছে, বুঝছে, একবারের জায়গায় 3 বার পড়ে বুঝছে, অনুধাবন করছে। সো দে ইনভেস্ট দেয়ার টাইম এটার পিছনে। আমি গতদিন ওই যে যখন বড় প্রোগ্রামটা করলাম সেখানেও বলছিলাম যে প্রপার টাইম ইনভেস্টমেন্ট করতে হবে, মাস্ট বি। আমরা যে অ্যাক্টিভিটিগুলো দেবো ভাই, আপনার অ্যাডাল্ট লার্নার, আপনার হাঁটা আপনাকেই হাঁটতে হবে। উই আর জাস্ট ফ্যাসিলিটিং ইউ। আপনার পড়া আমরা পড়ে দিতে পারবো না। সো প্রতিদিনের অ্যাক্টিভিটি প্রতিদিন কমপ্লিট করেন, আপনারা ইনশাল্লাহ একবারে কম্পিটেন্ট হবেন উইদাউট এক্সকিউজ। কোনো এক্সকিউজ থাকবে না। টপ লিস্টে এটা রাখেন না আগামী 1 মাস, যে আমি প্রতিদিন 2 ঘন্টা করে এটার পিছনে সময় ব্যয় করব। কম্পিউটার নাই, মোবাইলে দেখেন, এখন অনেক কিছু করা যায়। চ্যাট জিপিটি আছে, আমার আশায় বসে থাকবেন কেন? সিবিএলএম এর সফট কপি আছে, ওইখান থেকে ইনফরমেশন শিটের ইনফরমেশন কপি করে চ্যাট জিপিটিতে দিয়ে বলেন যে তুমি আমাকে 5টা কোশ্চেন রেডি করে দাও, আমি ফরমেটিভ অ্যাসেসমেন্ট দিব। ও 5টা কোশ্চেন দিল, আপনি আনসার দিয়ে বলেন যে এগুলো কারেক্ট আছে কিনা কারেক্ট করে দাও, ওই আপনাকে অ্যান্সার দিয়ে দেবে। সো প্র্যাকটিসিং এর ভিতরে যান, প্রতিদিন শুয়ে পড়ে মোবাইল, এই কয়দিন মোবাইলের রিল না দেখে ওই চ্যাট জিপিটিকে ওই ইনফরমেশন শিটের ইনফরমেশন কপি করে দিয়ে প্রত্যেকদিন একটা অ্যাসেসমেন্ট দিবেন। ওকে কোশ্চেন রেডি করে দিতে বলবেন, ওকে পরে বলবেন অ্যান্সার দিবেন, দিয়ে বলবেন যে তুমি কারেকশন করে দাও। এইভাবে প্র্যাকটিসিং এর ভিতরে যান। সিবিটিএ বা সিবিএ স্রেফ কম্পিটেন্ট হওয়া না হওয়া ডিপেন্ড করে প্র্যাকটিসিং এর উপরে। কম বোঝেন, বেশি বুঝি না, এগুলা ফালতু কথা। প্রতিদিন রেগুলার প্র্যাকটিস হচ্ছে একমাত্র কম্পিটেন্টের মূল মন্ত্র। অনেক কথা বলে ফেললাম, অনেক মোটিভেশন দিয়ে ফেললাম, বাট করে দেখেন ইনশাল্লাহ একবারে হবে। আর সিবিএ যারা, তাদের তো আরো কমে আসলো আর কি পড়াশোনা। কি বিশ্বজিৎ স্যার, কমছে পড়াশোনা? জি স্যার, 2 জন এক জায়গায় আছি, আমি এবং সুমন দাস।
হুম, এই আর কি। ওকে আর আপনারা যত দ্রুত পারেন সিবিএলএম এর হার্ড কপি কালেক্ট করে ফেলেন, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমি আবারও বলতেছি। আর এই স্যার আমরা ব্যবস্থা করে নিব, জি, নেক্সট ক্লাসের আগেই ব্যবস্থা করে দিব। হ্যাঁ, এই আর কি। রহিমা ম্যাম আশা করি উত্তর পেয়েছেন নাকি? জি স্যার, থ্যাংক ইউ স্যার বোঝানোর জন্য। ওকে, তাহলে আজকে আমাদের যে টপিকসগুলো শুরু থেকে যদি আমরা বলি যে সিএস এর কোন কোন জায়গায় আমাদের গুরুত্ব দিতে হবে, সেই জিনিসটা আমরা দেখলাম। আমরা যখনই কোনো নতুন মডিউল পড়তে যাব না কেন, সিএসটা ওপেন করে আমরা একটু দেখব যে এই সিএস এর বা এই ইউনিট অফ কম্পিটেন্সির কয়টা এলিমেন্ট আছে, রেঞ্জ অফ ভেরিয়েবলের ভিতরে কি কি আছে, এগুলো আমরা একটু দেখব। আর দেখব যে আমার ফ্যাসিলিটেটর যা পড়াচ্ছে সেই পড়ানোগুলাই ক্রিটিক্যাল অ্যাসপেক্ট কাভার করতেছে কিনা, আমার আন্ডারপিনিং নলেজটা কাভার করতেছে কিনা, আমার আন্ডারপিনিং স্কিলটা কাভার করতেছে কিনা। আপনারাই মিলাই দেখবেন। কোথাও যদি আমি মিসিং করে যাই আমাকে বলবেন যে স্যার সিএস এর এই পয়েন্টটা কিন্তু আমাদের এখনো পড়ানো হয়নি, বা ভাইয়া এই জিনিসটা আমরা মিসিং করে গেছি। রেঞ্জ অফ ভেরিয়েবলের আর এই ক্রিটিক্যাল অ্যাসপেক্ট, আন্ডারপিনিং নলেজ, আন্ডারপিনিং স্কিল, এই চারটা পয়েন্টের কোনো জিনিস যদি আমি মিসিং করে যাই পড়াইতে, আপনারা আমাকে ধরাই দিবেন, পারবেন না? জি স্যার, পারবো। সিএসআরটা প্রিন্ট দিয়ে রাখবেন, টিক দিবেন যে এটা এটা পড়ানো হয়েছে, এটা এটা হয়নি, আমাকে সঙ্গে সঙ্গে ধরাই দিবেন। আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? স্যার স্যার এখন যেটা দিয়ে আমাদেরকে দেখানো হচ্ছে বা আমরা যেটা দেখছি এখন, স্যার এইটা আমাদেরকে হচ্ছে দিলে ভালো হবে স্যার। ওকে, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমি এখন যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে সিবিটিআর ফুল ভার্সন। সিবিআরও একটা আছে, জি স্যার, এটা আমি দুইটাই দিয়ে দিচ্ছি। তাহলে যারা সিবিআর তারা সিবিআরটা নামায় নেন, যারা সিবিটিআর তারা সিবিটিআরটা নামায় নেন। স্যার আমাদের যারা সিবিএ তে আছে আর যারা সিবিটিএ তে আছে তারা কি সবসময় একই সাথে ক্লাস করবে? হ্যাঁ, একই সাথে করব আমরা, কারণ হচ্ছে আমরা প্রথমে সিবিআর পার্টটা শেষ করব, ঠিক আছে? সিবিটিএ যারা তাদের তো সিবিএ করাই লাগবে। সিবিএ শেষ করে আপনারা যারা সিবিএ আছেন তাদেরকে আলাদা করে ফেলবো, আর যারা সিবিটি অ্যান্ড এ আছেন তাদেরকে আমরা পরবর্তীতে সিবিটিএর গুলা ক্লাস করাবো আর কি। আর আপনাদের অ্যাসেসমেন্টে বসার ব্যবস্থা করবো। ওকে স্যার, ওকে স্যার। জি, আচ্ছা, একজন প্রশ্ন করছেন দুইটার পার্থক্য কি? সিবিএ যারা, এটাকে বলা হচ্ছে কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট, এনারা শুধু অ্যাসেসর হতে পারবে। মানে অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য যে দক্ষতাটুকু দরকার সেইটুকু অর্জন করবেন। আর সিবিটিও হচ্ছে একজন সার্টিফাইড ট্রেনার হিসেবে বা সিবিটিএ মেথডের ট্রেনিং করাইতে গেলে কি কি লাগে সেইটা প্লাস অ্যাসেসমেন্ট, দুইটা একসঙ্গে। মানে সকল খারকই খার, সকল খার খারক না, এরকম কি যেন একটা আছে না, সেরকম সকল সিবিটিআই সিবিএ, কিন্তু সিবিএ সিবিটিএ না, ঠিক আছে? এই জন্য মডিউল ভাগ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি কি বুঝাইতে পারছি প্রশ্ন যিনি করছিলেন? আজিজুল হক, জি। ওকে, তাহলে আমাদের সিএস এর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেঞ্জ অফ ভেরিয়েবল, ক্রিটিক্যাল অ্যাসপেক্ট, আন্ডারপিনিং নলেজ, আন্ডারপিনিং স্কিল। এই চারটা জায়গা আমাদেরকে সবসময় ফলো আপে রাখতে হবে, পড়তে গেলেও পড়াইতে গেলেও যেন মিসিং না হয়। এই চারটা জায়গা কভার করলে আমাদের উপরের সব কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সিবিএলএম এর আমরা ইনফরমেশন শিটগুলোর উপরে গুরুত্ব দেব বেশি, অন্যান্যগুলো আমাদের দেখার দরকার নাই, দেখে আমাদের প্যানিক হওয়ার দরকার নেই। ওইগুলো আমরা কম্পিটেন্ট হওয়ার পর দেখব, যখন অ্যাডভান্স লেভেলে আরো অ্যাডভান্স লেভেলে যাব, কি কি করতে হয় না করতে হয়। আর আগামী ক্লাসে আমরা পড়ব হচ্ছে ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন টিবেট সেক্টর। তার প্রথম যে আছে এলিমেন্টটা আছে টিবেট টার্মিনোলজিটা, এইটার উপরে আমরা গুরুত্ব দিব এবং এই টিবেট টার্মিনোলজিগুলো সম্পর্কে আমরা জানবো
আমাদের ফাউন্ডেশন বা ফান্ডামেন্টাল যে সিবিটির যে ফান্ডামেন্টালটা সেটা আমরা ওই দিন ইনশাল্লাহ আমরা করবো আগামী ক্লাসে, ফাউন্ডেশন। হ্যাঁ, আর এই সিবিএলএম আমরা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। স্যার আমাদের সেশন প্ল্যানটা কি জানতে পারি? মানে কত দিনে কতটা সিবিএলএম কত ঘন্টায় আমরা শেষ করতে পারি? জি আপু, ওইটা তো যে গতদিন দেখাইছিলাম আমরা দিয়ে দিব ইনশাল্লাহ গ্রুপে। হ্যাঁ, আগামীকালকের ভিতরে পেয়ে যাবেন। ঠিক আছে, জি। আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, নাইম হোসেন বলেন। স্যার আমরা ভেরিয়েবল এবং রেঞ্জ ভলিউম এইটা, তারপরে এভিডেন্স গাইডের যে 4টা এলিমেন্ট অফ কম্পিটেন্সিস ওগুলো আমাদের এলিমেন্ট অফ কম্পিটেন্সি না, এলিমেন্ট অফ কম্পিটেন্সি না, এভিডেন্স গাইডের হচ্ছে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট, আন্ডারপিনিং নলেজ, আন্ডারপিনিং স্কিল। ঠিক আছে। আচ্ছা স্যার। এস এম হ্যালো আজিজুল হক হাত তুলেছিলেন। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আজকে আমরা মোটামুটি 11টা মডিউলের নাম জানতে পারলাম এবং সেই সাথে আমাদের আগামী ক্লাসের কি লেসন প্ল্যান আছে সেই সম্পর্কে আমাদের একটা কনসেপশন দিলেন। স্যার আমার প্রশ্ন হচ্ছে সিবিটি এবং সিবিএ যে দুটা প্রোগ্রাম আমাদের ভাবে হয়ে থাকে, এটার পরীক্ষা পদ্ধতি এবং মানে পরবর্তীতে কিভাবে এটা নিয়ে একটু ফিউচারের দিকে আগানো যাবে এই ব্যাপারটা একটু সংক্ষেপে যদি বলতেন। পরীক্ষার সিস্টেমটা যেটুকু জানলাম সেটুকু হচ্ছে নলেজ, অ্যাটিটিউড আর হচ্ছে স্কিলস, এই 3টা বিষয় একটু ভালো করে বুঝতে পেরেছি। কিন্তু পরীক্ষার সিস্টেমটা একটু স্যার, বা পরীক্ষার মান বন্টন যেটা মার্ক ডিস্ট্রিবিউশন, একটু যদি কাইন্ডলি অল্প একটু বলতেন। আচ্ছা, বলতেছি। তার আগে মমিনুল স্যার আপনার প্রশ্নটা শুনে নি, বলতেছি আজিজুল হক। জি স্যার, আমাদেরকে যেগুলো শিখাইলেন ঠিক আছে, কিন্তু মানে বিস্তারিত সিলেবাসটা বোঝাই দিলেন। আর স্যার যেগুলো আমাদের পড়তে হবে এইগুলোর কি হার্ড কপি বা বই আকারে আপনার কাছে আছে কিনা? ওইটা থাকলে তাহলে আমাদের ওইগুলো নিয়ে পড়াশোনা করলে আসলে ভালো হবে আর কি। মানে আপনি কি হ্যান্ড নোটের কথা বলতেছেন? হ্যান্ড নোট টাইপের হ্যান্ড নোট অথবা আপনারই যদি থাকে, হ্যাঁ ওইরকম যদি বই আকারে থাকে তাহলে আমাদের দিলে আসলে আমরা উপকৃত হব। ওকে মমিনুল সাহেব, আমি শুরুতে একটা কথা সকলের অবগতির জন্য ক্লিয়ার করে দেই। সিবিটি এর কোনো সাজেশন হয় না, কোনো হ্যান্ড নোট হয় না। এটা টোটালি সিএস এবং সিবিএলএম এই দুইটাকে, কারণ কখন কোথা থেকে কি আসবে ভাই আমরা কেউ জানি না। সো আমরা যারা ফ্যাসিলিটেট করি ওই রিক্সে আমরা যাব না যে আপনাকে একটা হ্যান্ড নোট বা একটা শর্ট সাজেশন দিয়ে দিলাম আপনি সেই অনুসারে করলেন। আমাদের সকল ইউনিট অফ কম্পিটেন্সির সকল এলিমেন্ট আমাদেরকে কভার করতে হবে, কারণ ওই ভিতর থেকে আমাদের যাচাই হবে। এই জন্য আপনাদেরকে আজকে পড়া মানে এই জিনিসগুলো আমরা মানে বুঝলাম যে সিএস এর কোন কোন পয়েন্টে আমরা কোন জায়গার জন্য গুরুত্ব দিব, এটাই সাজেশন ভাই। আর ওই সিবিএলএম এর ইনফরমেশন শিট এটাই সাজেশন, এর বাইরে আর কোনো সাজেশন নেই। ঠিক আছে? জি স্যার, এটা বলছি মানে হ্যাঁ এইটাই আপনার কাছে, এটাই কি মানে বই আকারে আছে? হ্যাঁ, সিবিএলএম মানেই তো বই স্যার। মানে সিবিএলএম গুলো আমাদের গ্রুপে অলরেডি দিয়ে দেওয়া হয়ে গেছে, আর ড্রাইভ লিংক আবারও প্রয়োজনে দিয়ে দেব। এই 11টা মডিউল আপনারা ওইখান থেকে নামিয়ে নেবেন, যেটাকে আমরা সিবিএলএম বলি। ঠিক আছে? এখানে তো বই বলা হয় না, এখানে সিবিএলএম বলা হয়। মমিনুল বুঝতে পারছেন? জি স্যার, এই সিবিএলএম, জি স্যার বুঝছি। মানে এইগুলো একটা করে ডাউনলোড করে নেওয়া আবার করা, এটা যদি একসাথে আপনার কাছে থাকতো তাহলে হার্ড কপি আসলে পড়তাম। হার্ড কপি আপনি কি প্রিন্ট কপির কথা বলতেছেন? জি স্যার, জি স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি ভাই, তাহলে আমার মাই মিস্টেক, আমি হয়তো বুঝতে ভুল করছি। হ্যাঁ, হার্ড কপি ভাই আমরা এটা ওইভাবে বিক্রি করি না, তবে আপনি যারা নিবেন তারা একবারে চাহিদা দিয়েন এবং ইমরান আছে, ইমরানের সঙ্গে যোগাযোগ করবেন, ও আপনাদেরকে কস্ট বলে দেবে। ওই কস্ট আপনারা নিতে চাইলে ও প্রিন্ট করে কুরিয়ার করে দেবে, মানে এটা আমাদের এক্সট্রা থাকে না। হ্যাঁ, আপনারা গ্রুপে ইমরানের সঙ্গে যোগাযোগ করবেন।
জি, আমরা তো বেশি দূরে না, আমরা কাছাকাছি আছি। তাই তো, তাহলে কোরিয়ার লাগবে না আর কি। হ্যাঁ আমরা গিয়ে যেটাই নিয়ে আসলাম আর কি। ইমরানের সঙ্গে একটু যোগাযোগ করিয়েন, বুঝছেন স্যারেরা। ওকে, ধন্যবাদ স্যার। জি জি, যারা হার্ড কপি নেবেন সকলে ইমরানের সঙ্গে একটু যোগাযোগ করিয়েন। ওকে, এমডি আজিজুল হক, আপনার একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন, এইটা আলোচনার মাধ্যমে আজকে আমরা সেশনটা শেষ করব। আর কারো কোনো কোশ্চেন আছে? ওইগুলো নিয়ে এই বিষয়টা আলোচনা করতে চাচ্ছি। ওকে, প্রথমত আজিজুল হক সহ সকলের অবগতির জন্য জানাই আমাদের কিছু কিছু ওয়ার্ড ভুলে যেতে হবে। 1 নম্বর বই, 2 নম্বর পরীক্ষা। এই দুইটা আপাতত আমরা ভুলে যাই। আমরা পড়বো সিবিএলএম, দিব অ্যাসেসমেন্ট। হ্যাঁ, আর পাস মানে পাস ফেল না, কম্পিটেন্ট, নট ইয়েট কম্পিটেন্ট, নট ইয়েট কম্পিটেন্ট। আচ্ছা, যেহেতু পরীক্ষা নাই সেহেতু মার্কসের কোনো বিষয় নেই। আর যেহেতু অ্যাসেসমেন্ট এবং কম্পিটেন্ট হচ্ছে, নট ইয়েট কম্পিটেন্ট হচ্ছে, সেহেতু পাস মার্কও নাই, ফেল মার্কও নাই। আর অ্যাসেসমেন্টে হচ্ছে মূলত 3টা ইভেন্ট হয়। প্রথমে 1 ঘন্টার একটা রিটেন টেস্ট হয়, সেখানে 25 মার্কের। 1 ঘন্টার একটা রিটেন টেস্ট হয়, ঠিক আছে? সেই রিটেন টেস্টে 25টা কোশ্চেন থাকে, আর 3 প্যাটার্নের। কোশ্চেনের প্যাটার্ন হয় 3 রকম: 10টা এমসিকিউ, আর 5টা ম্যাচিং টেবিল, আর হচ্ছে 10টা হচ্ছে শর্ট অ্যান্সার কোশ্চেন। ঠিক আছে, 3টাতে আলাদা আলাদাভাবে জাস্টিফাই করা হয়। ধরেন অ্যাভারেজ কোনো মার্ক থাকে না। ধরেন আপনি যদি অ্যাভারেজে 18 পান, মাল্টিপল চয়েস 10টা হয়েছে, টেবিল 5টা হয়েছে, কিন্তু শর্ট অ্যান্সারে 3টা হয়েছে, তা আপনি নট ইয়েট হয়েছে, কিন্তু 18টা, কিন্তু তারপর আপনি নট ইয়েট, কারণ শর্ট অ্যান্সারে 10টার ভিতরে মাত্র 3টা পারছেন আপনি। বুঝতে পারছেন আজিজুল হক বা অন্যান্য সবাইকে বলতেছি, মানে পার্থক্যটা বুঝতে পারিনি। আচ্ছা, আমি একটা কোশ্চেন ওপেন করি, কোশ্চেনের প্যাটার্ন, তাহলে সেটা আরো ভালো বুঝতে পারবেন। এক মিনিট, একটু ওপেন করি জাস্ট। দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি। ওকে, মূল কোশ্চেনটা এরকম প্যাটার্নে হয়, এখানে আরো কিছু ইনফরমেশন থাকে, কিন্তু আমরা আমাদের লার্নাররা যাতে মানে অ্যাসেসমেন্টের দিন হঠাৎ করে নতুন ফরম্যাট দেখে ভরকে না যায়, এই জন্য ওইটার সঙ্গে সিমিলার একটা প্যাটার্ন রাখার চেষ্টা করছি। এই সেম প্যাটার্নেই পাবেন। তো এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন এবং এই সেম ফন্টেই থাকে। ফন্টও আমরা মানে অ্যালাইন করে রাখছি যেন সাইকোলজিক্যালি একটা সাপোর্ট পাওয়া যায় আর কি। টাইমস নিউ রোমানে আছে। টাইমস নিউ রোমানে আছে। মাল্টিপল চয়েস কোশ্চেন, হ্যাঁ, এই যে 10টা দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10, ও এখানে 11টা রাখা হয়েছে, এটা ফরমেটিভ অ্যাসেসমেন্ট যেহেতু, সেহেতু 11টা রাখা হয়েছে। আর এই যে ম্যাচিং টেবিল থাকে এরকম, এখানে একটা ঘর রাখে নাই আমার স্যারে। আর রিটেন শর্ট অ্যান্সার কোশ্চেন থাকে হচ্ছে এরকম। হ্যাঁ, আচ্ছা, আমি আর একটা কোশ্চেন ওপেন করি, ওইটা আরো মানে অ্যালাইন্ড আছে। একটু 1 মিনিট সময় দেবেন, এটা একটু মানে মিসম্যাচ পাচ্ছি। কেউ কি হ্যান্ড রাইজ করছেন? করলে কথা বলতে পারেন। স্যার, আমরা যারা লেভেল 2 এবং 3 পরীক্ষা দিয়েছিলাম তাদের তো এই প্রায় সিমিলার ক্যাটাগরিতে প্রশ্ন হয়েছিল। না, হতে পারে অকুপেশন ওয়াইজ ভিন্ন ভিন্ন হয়। ধরেন যেখানে লিটারেসি লেভেল কম লাগে তাদের কোশ্চেন প্যাটার্নটা একটু ভিন্ন হয়, কিন্তু যেসব অকুপেশনে লিটারেসি লেভেলটা হাই থাকে সেই সবগুলো লেভেল 4 এর স্টাইলে হয়। এখানে লেভেল ওয়াইজ কোশ্চেন প্যাটার্ন আর কি ঠিক করা থাকে, একটু চেঞ্জ হতে পারে। জি, ওকে, আমি একটা কোশ্চেন পেয়েছি আপনাদেরকে, এই যে দেখা যাচ্ছে, এই হচ্ছে অরিজিনাল প্যাটার্ন কোশ্চেন, একদম হুবহু এরকম থাকে। হ্যাঁ, এখানে ক্যান্ডিডেট নেম আমি ওই যে ইউসেফ যাত্রাবাড়িতে একটা ব্যাচ করালাম, তো
ওদের ফার্স্ট ফর্মেটিভ অ্যাসেসমেন্ট এই প্যাটার্নে নিয়েছিলাম। ঠিক আছে, এখানে এরকম থাকে, এই কথাগুলো আপনি লেখা পাবেন। ঠিক আছে, যে আপনি এরপরে হচ্ছে যে মাল্টিপল চয়েস কোশ্চেন, এরকম বক্স করা থাকে 10টা, এরপরে ম্যাচিং কোশ্চেন থাকে, এরপরে শর্ট অ্যান্সার কোশ্চেন থাকে। ঠিক আছে, এই যে, এবং নিচে এরকম একটা বক্স থাকে। তো যেটা হ্যাঁ, যেটা বলতেছিলাম যে আপনার মাল্টিপল চয়েসে 10টা হয়েছে, এখানে 5টা হয়েছে, 15, আর এইখান থেকে 3টা হয়েছে, তাহলে আপনি নট ইয়েট। কারণ 3টা সেকশনে আলাদা আলাদা হবে মার্কিং করা হয়, মানে সব জায়গা থেকে মোটামুটি 80% কাভার করা লাগে আর কি। তার মানে 10টাতে 8টা, 5টাতে 4টা, আর এখান থেকে হচ্ছে এই 10টাতে 8টা, মোটামুটি 22টা মিনিমাম কাভার করা লাগে। এরপর আবার কথা আছে, এই 22টার ভিতরে ধরেন এই একটা কোশ্চেন, হোয়াট ইজ কম্পিটেন্সি, হোয়াট আর দ্য কি ফিচার অফ কম্পিটেন্সি, পরে বুঝবেন। এইটা হচ্ছে আন্ডারপিনিং নলেজ বা মাস্ট নো নলেজ বা ক্রিটিক্যাল অ্যাসপেক্ট এই কোশ্চেনটা আপনি ভুল করছেন, বাকি 24টাই পারছেন, তাহলে আপনি নট ইয়েট। ও মাই গড, তার মানে আপনি মাস্ট নো আপনার কাভার করে নাই, মানে যেটা অবশ্যই জানতে হবে। আপনি একদম বাকডুম অনেক কিছু জানছেন, কিন্তু অবশ্যই যেটা জানা দরকার ছিল সেটা আপনি জানতে পারেন না, তাহলে নট ইয়েট হয়ে যাবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নিয়ম। তবে নর্মালি অ্যাসেসমেন্টের দিন মোটামুটি সিবিটিএ বা সিবিএতে মিনিমাম 80% কাভার করতে হয়, যদি তার এভিডেন্স ডকুমেন্ট ঠিক থাকে এবং ডেমনস্ট্রেশনের পারফরমেন্স ভালো থাকে, তখন এইখানে অ্যাভারেজ 80% কাভার করলে তখন ওই আন্ডারপেনিং নলেজ দু একটা ছুটে গেলেও বিবেচনা করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে রিটেন। আমি রিটেনের বিষয় বললাম। এরপরে আপনাকে যারা সিবিএ, তাদের অ্যাজ অ্যান অ্যাসেসর একটা অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করে দেখাইতে হবে, রোল প্লে বা ডেমনস্ট্রেশন আমরা বলি, রোল প্লে। ওইখানে আপনার সামনে একজন পেয়ার বা আপনার একজন ক্যান্ডিডেট থাকবে, আপনারই পরিচিত আপনাদের, তাকে আমরা যেভাবে একজন অ্যাসেসর এসে অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করছে সেমভাবে টুলস আপনার হাতে থাকবে, আপনার রেডি করা টুলস, আপনি অ্যাসেসমেন্ট নিয়ে দেখাবেন, অ্যাসেসর অবজার্ভ করবে। সেইখানে একটা চেকলিস্ট থাকে, আপনাদেরকে একটু দেখালে বুঝতে পারবেন। এটা সিমুলেশন রোল প্লে টাইপের। হ্যাঁ, সিমুলেটেড রোল প্লে টাইপের। জি রহিমা আপু বলেন। স্যার, আন্ডারপ্যানিং নলেজের যে কোশ্চেন, সেটা আমরা বুঝবো কিভাবে কোনটা? ওই যে সিএস এর ভিতরে আন্ডারপিনিং নলেজ আছে না, ওর ভিতর থেকে যেগুলা থাকবে, ওই রিলেভেন্ট কোশ্চেন গুলা, বুঝছেন? সিএস এর এই জন্য তো ওই জায়গাটা ভালোভাবে পড়তে বলতেছি, কারণ একজন অ্যাসেসর হিসেবে আপনি যদি আন্ডারপিনিং নলেজ মানে না চিনতে পারেন তাহলে তো হবে না। এখন বুঝতেছেন সিএসটা কেন এত সময় ধরে পড়ালাম, আপনারা না বুঝলেও অধৈর্য হলেও পড়াইছি। সিএসটা অবশ্যই প্রয়োজন, সিএসটা হচ্ছে সবকিছু মূল চাবিকাঠি। জি। এই যে দেখেন, অ্যাসেসরের হাতে এরকম একটা চেকলিস্ট থাকবে, হ্যাঁ, এগুলো সবই আমরা দেখাবো। আপনি যখন অ্যাসেসমেন্ট নিয়ে দেখাবেন, এই চেকলিস্ট ধরে ধরে অ্যাসেসর টিক মারবে যে এইটা হয়েছে, এটা করছে, এটা করে না। ফিডব্যাক দেওয়ার সময় বলবে যে আপনি এটা করেন না, আপনাকে ডেমোটা আরেকবার করতে হবে। এইভাবে আপনাকে ডেমো দিতে হবে, ঠিক আছে? আর ওরাল ধরবে, ওরালে কিছু কোশ্চেন থাকবে, ভাইবা ধরবে। আর যারা সিবিটিএ ফুল কোর্স, তাদের একটা ট্রেনিং কন্ডাক্ট করে দেখাইতে হবে ক্লাসরুমের মধ্যে সিবিটিএ স্টাইলে, আর অ্যাসেসমেন্ট নিয়ে দেখাইতে হবে, দুইটা ডেমো করতে হবে। আচ্ছা, যেহেতু তারা দুইটা কোর্সই করছে, হ্যাঁ, একটা ট্রেনার, একটা হচ্ছে অ্যাসেসর। আর যারা শুধু সিবিএ, তারা শুধু অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করে দেখাবে, ঠিক আছে? আর একটা পার্ট আছে, এখনো শেষ করি নাই, থ্যাংক ইউ পরে দেন। সবকিছু একটু স্যাম্পল দেখাই দিই, দাঁড়ান, তাহলে বুঝতে পারবেন। এরকম একটা এভিডেন্স ডকুমেন্ট আমাদের বানাইতে হবে। এভিডেন্স ডকুমেন্টটা অ্যাসেসর নিয়ে চেক করবে,
এইটা হচ্ছে 112 পেজের ডকুমেন্ট ইনি বানাইছিলেন এবং এটা খুব লুক্রেটিভ হয়েছিল, এই জন্য আমি রেখে দিয়েছি। এটা একটা অ্যাসেসমেন্টে যে আর কি কালেক্ট করছি, এটা স্যাম্পল হিসেবে দিয়ে দিব না। তো এরকম এই অ্যাসেসমেন্ট ডকুমেন্টটা বা এই আমাদের এভিডেন্স ডকুমেন্টটা অ্যাসেসর চেক করবে। হ্যাঁ, যারা অ্যাসেসর, এখানে যেহেতু অ্যাসেসর পার্ট বেশি এবং আমরা অ্যাসেসর পার্ট আগে করব, এই জন্য আর কি অ্যাসেসর পার্টটাই আমরা দেখাচ্ছি একটু। ইনি আদার্স ডকুমেন্ট অনেক সময় নিয়ে করছে আর কি, মানে সময় ব্যয় করছে, আমরা এত করব না, এফোর্ট দিয়েছে। হ্যাঁ, এবং ইনি কম্পিটেন্ট হয়েছিল। এটা এনার অ্যাসেসমেন্টটা আমি নিয়েছি। ডকুমেন্টটা পছন্দ হয়েছিল রাজশাহীতে গত বছর, এই জন্য আমি ওনাকে বলছিলাম যে এটা একটু শেয়ার করি। ভালো জিনিস পাইলে এক্সাম্পল হিসেবে রাখা যায়, বুঝছেন? এখান থেকে হচ্ছে অ্যাসেসর পার্টের শুরু। ঠিক আছে, এরকম ম্যাট্রিক্স করতে হবে, এই যে টুলস ডেভেলপ করতে হবে, সেলফ অ্যাসেসমেন্ট গাইড, এটা পূরণ করছেন না আপনারা? এই যে ইয়েস এর ঘরে টিক দিয়েছেন, হ্যাঁ মনে করে দেখেন তো, লেভেল যখন দিছেন এরকম একটা সেলফ অ্যাসেসমেন্ট গাইড দেয়নি? বলছে না ইয়েস এর ঘরে টিক দিলে, হ্যাঁ যে ইয়েস এর ঘরে টিক দেন। হ্যাঁ, না এই কথাই বলে, হ্যাঁ গণহারে টিক, কিন্তু এই কথা বলা যাবে না। হ্যাঁ, এরপরে একটা এরকম রেজিস্ট্রেশন ফর্ম তো দিছে আপনাদের, পূরণ করছেন। এরপরে আবার এই যে এরকম একটা এগ্রিমেন্ট শিট দিছে, দিয়ে সাইন করতে বলছে। হ্যাঁ, এইগুলো আমরা সব রেডি করব। তো এইগুলো আবার একটু অ্যালাইনমেন্ট, লজিক্যালি অ্যালাইনমেন্ট করতে হয়, ওই যে ম্যাট্রিক্স করতে হয়, ম্যাট্রিক্সের সঙ্গে মিলাইতে হয়, ভাষার কিছু ব্যবহার আছে। তো এইগুলো আবার অ্যাসেসর দেখবে, দেখে আপনার কাছে কোশ্চেন করবে যে এই রিটার্ন কোশ্চেনের এই কোশ্চেনটা কোন জায়গা থেকে করছেন, আমাদেরকে দেখাই দিতে হবে, মিলাই দিতে হবে যে স্যার অমুক জায়গা থেকে করছি। বুঝছেন? এইভাবে এই এভিডেন্স ডকুমেন্টটা দেখে যদি কোনো জায়গায় অ্যাসেসরের মনে হয় যে মেলে নাই, ঠিক হয়নি, ওই জায়গায় নোট লিখে বলবে যে এভিডেন্স ডকুমেন্টটা আপনাদেরকে আর একবার একটু করে দিতে হবে। তার মানে এভিডেন্স ডকুমেন্টও আপনার নট ইয়েট হওয়ার সম্ভাবনা আছে। তার মানে সিবিএ বা সিবিএটিতে ইভেন্ট হচ্ছে 4টা: রিটেন টেস্ট, ডেমনস্ট্রেশন, এভিডেন্স ডকুমেন্ট, ওরাল। হ্যাঁ, এবং কার্সেও এই 4টা পার্টি থাকে। আমি এই লাস্ট দিনের, এটা জাস্ট কনফিডেন্সিয়াল, আপনারা কাইন্ডলি কেউ এটাকে নোট করবেন না। হ্যাঁ, কারণ সিবিটিতে নিয়ম নাই আর একজনের রেজাল্ট আপনাদেরকে দেখানো, জাস্ট আমি আপনাদের একটা মানে ইসের জন্য দেখাচ্ছি যে দেখেন এই ক্যান্ডিডেটটা রিটেন ওরাল এভিডেন্স ট্রেনার পার্ট, আমি কিন্তু উল্লেখ করে দিয়েছি ট্রেনার পার্ট। এই ক্যান্ডিডেট রিটেন ওরাল এভিডেন্স ডকুমেন্ট, এভিডেন্স কোনো পার্ট উল্লেখ করি নাই মানে অল এভিডেন্স। ঠিক আছে, বাকিরা রিটেন। তার মানে আপনার এভিডেন্স ডকুমেন্টও নট ইয়েট হওয়ার পসিবিলিটি আছে, সম্ভাবনা আছে। সো আমাদের এই ডকুমেন্টটাও এফোর্ট দিয়েই তৈরি করতে হবে, এবং নিজে নিজে তৈরি না করলে আপনি বুঝাইতে পারবেন না। ভুল যা, গতদিন আমার একটা এভিডেন্স ডকুমেন্ট আমি ভুল পাইছি, বাট ক্যান্ডিডেট আমাকে যে এক্সপ্লেন করছে তাতে মনে হয়েছে যে ক্যান্ডিডেটের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ঠিক আছে, সে বুঝে করছে। তার আন্ডারস্ট্যান্ডিংয়ে হয়তো ভুল ছিল, দ্যাটস অ্যানাদার কেস, কিন্তু সে ডকুমেন্টটা নিজে করছে এবং তার লেভেল অনুসারে সে বুঝে করছে। তার সে আন্ডারস্ট্যান্ডিং কারেকশন করে দিয়ে ওকে দিয়ে এভিডেন্স ডকুমেন্টে ছেড়ে দিয়েছি। কিন্তু এই যে যার এই যে ট্রেনার পার্টটা দিয়েছি, ওর কিন্তু এভিডেন্স ডকুমেন্ট ঠিক ছিল, কিন্তু সে এক্সপ্লেন করতে পারেনি। বোঝা যাচ্ছে যে সে এটা কপি করছে এবং তার এভিডেন্স ডকুমেন্টটা ফটোকপি, ডিরেক্ট প্রিন্ট না। সো তাকে আমি ওই এভিডেন্স ডকুমেন্টটা লাগিয়ে দিয়ে আসছি। হ্যাঁ, এটা নিয়ম, এটাই নিয়ম, এইভাবে গাইডেড। এই জন্য মেশিন যায় না, অ্যাসেসর যায়, একটা হিউম্যান বিইং যায়, যেন সে এই জিনিসগুলো আন্ডারস্ট্যান্ড করতে পারে, বুঝতে পারে। বুঝছেন? বুঝতে পেরেছি স্যার। জি, জুয়েল মিয়া। জি স্যার। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি রিটেনে নট ইয়েট কম্পিটেন্ট হয়েছি, তো সেক্ষেত্রে আমি শুধু কি রিটেনটাই দিব নাকি আমাকে আরো কোনো কিছুতে অংশগ্রহণ করতে হবে? না, রিঅ্যাসেসমেন্ট হচ্ছে আপনি যতটুকু পার্টে, যে পার্টটুকুতে আপনি নট ইয়েট হয়েছেন, পরবর্তীতে ঠিক ততটুকুই রিঅ্যাসেসমেন্ট দেবেন, এক্সট্রা কোনো কিছু দেওয়া লাগবে না। এই জন্য আমরা মেনশন করে দিয়েছি, আমি এটা দেই, অনেকে হয়তো দেয় না, আমি দেই যে ওই যে এভিডেন্স ডকুমেন্ট ট্রেনার পার্ট
এভিডেন্স ডকুমেন্ট অ্যাসেসর পার্ট, ডেমো ট্রেনার পার্ট, ডেমো অ্যাসেসর পার্ট, তার দুটো ডেমো, একটা হয়নি আর একটা হয়েছে ঠিক মতো, আমি ওইটা করে দিই। বুঝতে পারছেন? যতটুকু মেনশন করা থাকবে ওর ঠিক ততটুকুই আপনি পরের বার রিঅ্যাসেসমেন্ট দেবেন। জি স্যার, আমার কার্স কপিতে শুধুমাত্র রিটেন ওনলি লেখা আছে স্যার। তার মানে আপনি শুধু রিটেনটাই দিবেন, আপনাকে ওরালও অ্যাসেসর ধরতে পারবে না, কোনো ওরাল কোশ্চেন ধরতে পারবে না, কারণ আপনি ওরালে কম্পিটেন্ট, তার কোনো রাইটস নাই। হ্যাঁ, রিটেনের খাতায় যদি তার কোনো কোশ্চেনের অ্যান্সার কনফিউশন থাকে, ওরালি মানে ওরাল মেথডে আপনাকে জিজ্ঞাসা করতে পারে, কারণ আপনাকে তো খাতায় লিখতে দিতে পারবে না। বাট দ্যাট ইজ নট ওরাল ইভেন্ট। ওই কোশ্চেনের অ্যান্সার না পারলে আপনাকে ওই অ্যাসেসর কখনোই ওরালে আবার নট ইয়েট দিতে পারবে না। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। জি জি, আর কারো কোনো কোশ্চেন? ওকে, কোশ্চেন না থাকলে আপনারা একটু ফিডব্যাক দেন আপনাদের আজকের সেশন, গত দিনের সেশন, দুইটা সেশন আপনাদের কেমন লাগলো, কোনো কারেকশন মেজারমেন্ট আছে কিনা বা কোনো পরামর্শ আছে কিনা যে এইভাবে করলে ভালো হবে। জি সাদাত হোসেন। আসসালামু আলাইকুম স্যার, আমাদের সম্ভাব্য অ্যাসেসমেন্ট সেন্টার কোথায় হতে পারে? প্রবাবিলিটি আছে আমাদের সেন্টারে হবে ইনশাল্লাহ, মানে সাভার বিরুলিয়াতে। এটা হচ্ছে মোস্ট মানে 95% পসিবিলিটি আছে। এখন আপনারা যদি কেউ ঢাকার বাইরে থাকেন, আপনাদের কাছে যদি মনে হয় যে আপনাদের জন্য ঢাকায় আসা একটু কষ্ট, তাহলে আমরা আপনার নিজ জেলায় অথবা নিজ বিভাগে প্রতিষ্ঠান, অনুমোদিত প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে বসার ব্যবস্থা করে দিতে পারবো। সেক্ষেত্রে ওই অ্যাসেসমেন্ট সেন্টারের সাপোর্টিভ এনভায়রনমেন্ট নিয়ে আমরা কোনো লায়াবিলিটিস থাকবো না। মানে ওইখানকার অ্যাসেসমেন্টের দিন এনভায়রনমেন্ট কেমন হবে, কীরকম হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা কোনো লায়াবিলিটিস নিব না, কারণ সেটা ওই সেন্টারের ব্যাপার। আমি আপনাকে অ্যারেঞ্জ করে দিতে পারি, বাট আমার সেন্টারে হলে সেইখানে আপনার জন্য সাপোর্টিং এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া সকল দায় দায়িত্ব আমাদের। হ্যাঁ, আপনি খাতায় লেখেন নাই, সাপোর্টিং এনভায়রনমেন্ট মানে এই নয় যে আপনি খাতায় লেখেন নাই তার মানে আপনাকে কম্পিটেন্ট করে দেবো। বাট অ্যাসেসর যেন আপনাকে, যেটা আপনারা অনেক সময় শুনে থাকেন বা শুনে আসছেন, যে অ্যাসেসর অনেক সময় মিসবিহেভ করে, আইদার ঠিকমতো ফিডব্যাক দেয় না, আইদার তাড়াহুড়া করে, এই জিনিসগুলো আমার সেন্টারে হবে না, এইটুকু 100% আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলতেছি। তিনি উত্তম পরিকল্পনাকারী, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই জন্য 100% বলা যায় না, 95% শিওর এরকম কোনো কিছু হবে না। কারণ আমি রাশেদ, আমাকে যারা চেনে, আমার সেন্টারে এসে আমি যখন রিজদাতে ছিলাম তখনও কোনো অ্যাসেসর এসে এনভায়রনমেন্ট নষ্ট করতে পারে না বা এনভায়রনমেন্ট আমার লার্নারদেরকে করতে পারে না, আমার সেন্টারও পারবে না ইনশাল্লাহ। আমি এই জায়গাটা খুব স্ট্রিক্টলি হ্যান্ডেল করি, ঠিক আছে? কিন্তু অন্য সেন্টারে কী হবে সেটা আমি জানি না। সাদাত হোসেন নিশ্চয়ই বুঝতে পারছেন আর কি। থ্যাংক ইউ স্যার। জি জি, আজিজুল হক স্যার, আমার প্রশ্ন ছিল স্যার, আমার লেভেল 2 ছিল হচ্ছে জেনারেল কেয়ার গিভিং এর উপরে, আর লেভেল 3 হচ্ছে স্পেশাল নিডস এর উপরে। তো স্যার আমি লেভেল 4 এখন এই যে আপনার সাথে যুক্ত হয়েছি ইমরান ভাইয়ের মাধ্যমে, এবং ইমরান ভাই হচ্ছে রাকিব ভাই, পরিচিত রাকিব ভাই নামে, ওনার মাধ্যমে আর কি। স্যার আমি থাকি পটুয়াখালীতে। এখন স্যার মানে কিভাবে কিভাবে আগাবো সেই ব্যাপারটা আসলে ওভাবে বুঝতে পারছি না। আর লেভেল 4 এ স্যার সিবিএ অথবা সিবিটিএ যেভাবে আগাচ্ছি না কেন স্যার, বিষয়টা সম্পর্কে আরো বিস্তারিত হয়তো টেকনিক ক্লাস করলে বুঝতে পারবো। স্যার পরীক্ষার সেন্টার ওই যে ইনফরমেশন পেয়ে গেছি, এই জন্য হাত নামায় ফেলছিলাম, আবার বিরুলিয়াতে হবে, ওখানে যেতে হবে। জি জি, যদিও আমার জেলাতে অনেকগুলো অনুমোদিত প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু আমার মনে হয় এই জায়গাগুলোতে পরীক্ষা দেওয়ার চেয়ে বরং আপনার প্রতিষ্ঠানে পরীক্ষা দেওয়াটাই বেটার হবে। জি, থ্যাংক ইউ। ওকে, তাহলে আজকে আপনারা একটু ফিডব্যাক দেন। মানে বিষয়টা হচ্ছে, আমি সবসময় বলি যে আমার পার্টিসিপেন্ট হচ্ছে আমার দর্পণ, তাদের ফিডব্যাকটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, মানে নিজেকে ঠিক করার জন্য। কারণ আমার কোথায় কলার বাঁকা হয়ে আছে, চুলটা এলোমেলো আছে কিনা, এটা আপনাদের মাধ্যমে আমি দেখতে পাবো। মানে এইটা রূপক অর্থে বললাম, কিন্তু আমার লার্নিং স্টাইল বা ডেলিভারি স্টাইলটা
আপনাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা এটা আপনাদের ফিডব্যাকের মাধ্যমে বুঝতে পারবেন। আমার কাছে মনে হচ্ছে হয়তো ঠিক আছে। স্যার আমি বেসিক্যালি ফিডব্যাক দেওয়ার জন্যই হাত তুলেছিলাম। জি স্যার ফিডব্যাক বলতে স্যার আজকে ক্লাসের উপস্থিতি অনুযায়ী আমাদের মানে আপনার প্রেজেন্টেশন, তারপর হচ্ছে বোঝানোর স্টাইল সবকিছু মোটামুটি ভালো, মোটামুটি বলতে কি যথেষ্ট ভালো ছিল। আর তাছাড়া আমরা অ্যাডাল্ট লার্নার, তো আমাদের যেভাবে ভেঙে ভেঙে একটা একটা করে আন্ডারলাইনিং করে যেভাবে বুঝিয়ে দিয়েছেন, তাতে করে আমার আন্ডারস্ট্যান্ডিং লেভেল অনুযায়ী বুঝতে যথেষ্ট সুবিধা হয়েছে। এবং আমি মনে করি যে ক্লাস এভাবে কন্টিনিউ করলে ইনশাআল্লাহ কম্পিটেন্ট হওয়া পসিবল। জি থ্যাংক ইউ। আমি আরো দু একজনের কাছ থেকে একটু শুনতে চাচ্ছিলাম, একদম ফ্রাঙ্কলি মানে মতামত দেন, কারণ ভাই দিন শেষে আপনার অ্যাচিভমেন্টে আমার অ্যাচিভমেন্ট। সো আমার স্টাইলটা বা আমার প্রেজেন্টেশনটা আপনারা বুঝতে পারতেছেন কিনা এটা জানাটা আমার জন্য খুব জরুরি। জি আসসালামু আলাইকুম স্যার। আসলে গত এই 3 দিন যাবত আপনার ক্লাস করতেছি এবং আপনার কথাগুলো শুনতেছি। আমার কাছে যেটা মনে হচ্ছে স্যার, আমরা কোথায় উইক বা কোথায় আমাদের আসলে মানে বোঝার গ্যাপ আসছে, আপনি মনে হয় ওটা বুঝতে পারতেছেন এবং ওই জায়গাগুলোতেই ধরে ধরে পড়াচ্ছে। অসাধারণ স্যার আমার এক কথায়, এবং আপনার ভয়েস, স্পষ্টতা, সবকিছু মিলে অসাধারণ। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। জি থ্যাংক ইউ আপু। শাহাদাত হোসেন, আপনার ওপিনিয়ন কি? স্যার আমাদের ওপিনিয়ন বলতে ইতিপূর্বে যে দুজন ভাইয়া এবং আপু বলছেন তাদের অনুভূতির সাথে অনেকটা একমত। এরপরে যেহেতু আমাদের প্রথম ক্লাস এবং এই বলা যায় সিবিটি সিস্টেমে, এবং আজকে যে ক্লাসটা হলো, হয়তো আমরা যদি এটা রিভিউ করি নিজেরা হয়তো আরো বেশি ক্লিয়ার হইতে পারবো। তো ওভারঅল মোটামুটি বা হচ্ছে সন্তোষজনক বলা যায় আর কি আমার পক্ষ থেকে। জি থ্যাংক ইউ। যতটুকু ঘাটতি আছে সেটা আমাদের নিজেদের, যদি আমাদের কারোর বুঝতে কোথাও সমস্যা হয় সেটা হয়তো আমাদের মনোযোগের অভাব বা হচ্ছে অন্য কোনো কারণে হতে পারে। জি জি থ্যাংক ইউ শাহাদাত স্যার। আমাদের হাতে 3 মিনিট সময় আছে। বিশ্বজিৎ দা বলেন স্যার। থ্যাংক ইউ স্যার, অনেক সুন্দর ক্লাস আমরা রিসিভ করেছি। তবে আজকে যে বিষয়গুলো এখানে উঠে এসেছে, যে একটা বইকে বা একটা একটা সিবিএলএম কে আমরা কিভাবে হচ্ছে কাট করে অনেকগুলো পৃষ্ঠা থেকে সিলেকশন করে কম পৃষ্ঠায় নিয়ে আসলাম, এটা যদিও অনেক সুন্দর বিষয় ছিল। তবে আমার মনে হয় স্যার যে সিলেক্টেড যে বিষয়গুলো আছে এইখান থেকে প্রশ্নের ধরনটা কেমন হতে পারে এই ব্যাপারে যদি আরেকটু ইয়ে করবেন নেক্সট ক্লাসে, তাহলে আরো ভালো লাগবে। ডেফিনেটলি স্যার। আমরা যখন মানে মূল আলোচনায় যাব, কোন ইনফরমেশন শিট থেকে কেমন ধরনের কোশ্চেন আসতে পারে এগুলা আমরা তাৎক্ষণিকভাবে আলোচনা করব, এবং একটা সিবিএলএম যখন শেষ হবে, একটা সিবিএলএম শেষ হওয়ার পরে আমরা ওই সিবিএলএম এর উপর একটা স্পেসিফিক ফরমেটিভ অ্যাসেসমেন্ট দেব, এবং সেটা ওই কোশ্চেনগুলো প্যাটার্ন অনুসারে হবে আর কি ইনশাআল্লাহ। ঠিক আছে জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। ওকে, তাহলে আজকে আর কারো কোনো ওপিনিয়ন আছে? আমাদের মানে কল এখনই কেটে যাবে, কেটে গেলে আমরা এখানে শেষ করবো, আজকে আর জয়েন করবো না।